যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের 4র্থ ক্লাস করব। তা আশা করি তোমরা প্রথম 3টা ক্লাস করছো। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা খুবই সহজ একটা চ্যাপ্টার, খুবই সহজ টপিকগুলো এই অধ্যায়ে আমরা আলোচনা করি এবং এই অধ্যায়টা 9-10-এ পড়া একটা অধ্যায়। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে না, আসলে 9-10-এ যা পড়ে আসছি অনেক কিছুই তো আসলে নতুন ছিল, 9-10-এ তো পড়া হয়নি। আসলে 9-10-এ তো খুবই অল্প কথা দিয়ে কাজ সেরে দিছে, তাই না? তো এখন এই অধ্যায়টাতে আমরা ইন্টারে এসে দেখতেছি যে না, এই অধ্যায়ে আসলে পড়ার অনেক টপিক আছে। তো আমরা 3টা ক্লাসে কিন্তু অনেক কিছু শিখছিলাম। তো আশা করি তোমরা 3টা ক্লাস ঠিকঠাকভাবে একেবারে একের পরে 2, 2-এর পরে 3 এভাবে 3টা ক্লাস করছো, করে নোট করছো। ঠিক আছে, নোটটা প্রথমে একটু করবা। ঠিক আছে, একটু ভালো করে নোট করবা। ভালো করে মানে একেবারে মনে করো যে খাতায় ডিজাইন করে না, খাতায় 7 কালারের রং দিয়ে একেবারে মনে করো যে খাতা দেখলে যেন মনে হয় যে খাতা রং চং দিয়ে সেজে উঠছে। ন, এরকম না, এরকমভাবে নোট করা না। নোট করাটা হচ্ছে কোনো মতে তুমি খাতায় রাখো পড়াটা, যেভাবে আমি ক্লাসে লিখে দিয়েছিলাম ওইভাবে খাতায় মোটামুটি থাকুক। যে জিনিসটা মেইনলি দরকার সেটা হচ্ছে তোমার এইখানে ঢুকানো, মাথায় ঢুকানো। তো আশা করি ঠিকঠাকভাবে পড়াটা মাথায় ঢুকাইছো। ওকে, তো চলো শুরু করি। আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের আজকে 4র্থ ক্লাসটা করব। আজকে 4র্থ ক্লাস করব। বোর্ড হঠাৎ করে নীল হয়ে গেল। আচ্ছা, এবার ঠিক আছে। তো আসো আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম একটু সলভ করি আগে। বলা হচ্ছে 2 কেজি ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগে সরণের সমীকরণ। বল প্রয়োগে সরণের সমীকরণ s = t² + 2t + 4 মিটার সরণ। এবার 1 নম্বর বলতেছে t = 3 সেকেন্ডে বলের মান ও প্রকৃতি, বলের মান ও বলের প্রকৃতি নির্ণয় করো। আর 2 নম্বর t = 3 সেকেন্ডে কৃত কাজ হিসাব করে কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা দেখাও। কৃত কাজ হিসাব করে কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা দেখাও। কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা দেখাও। ঠিক আছে, দেখো এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের দেখবা ম্যাক্সিমাম ঘ নম্বরে আছে যে কাজ শক্তি পালিত হবে কিনা, শক্তির সংরক্ষণশীলতা নীতি পালিত হবে কিনা, এটা গাণিতিকভাবে দেখো। এই কোশ্চেনটা বুয়েটে আসা কোশ্চেন, বুয়েটে অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা আসা। তো খুবই সহজ কোশ্চেন। s = এটা দেওয়া আছে, তো s এর সমীকরণ, সরণের সমীকরণ দেওয়া আছে। t = 3 সেকেন্ডে কৃত কাজ হিসাব করতে বসে, এর চেয়ে সহজ আর কিছু হয়? যেহেতু সমীকরণ দেওয়া আছে তাহলে কৃত কাজ হচ্ছে f/ds, তার ইন্টিগ্রেশন। এবার f = কত? t² + 2t + 4। নো, এটা f এর মান না, তো এটা তো s এর সমীকরণ, f এর সমীকরণ তো না এটা। আবার কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে ইন্টিগ্রেশন? s এর সাপেক্ষে, সরণের সাপেক্ষে। তোমার সরণের সমীকরণটাই দেওয়া আছে কার ফাংশন রূপে? t এর ফাংশন রূপে। তাহলে তুমি কেমনে ইন্টিগ্রেশন করবা? কি, তাই না? আসো, খুবই সহজ, আমরা একটু চিন্তা ভাবনা করি। কি দেওয়া আছে? সরণের সমীকরণ দেওয়া আছে। তাহলে এটা তোমার বুঝতে হবে, সরণকে যদি ডিফারেন্সিয়েট করা হয়, সরণকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে বেগ, আর বেগকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আমরা পাই ত্বরণ, আর ত্বরণকে যদি ভরের সাথে গুণ দেওয়া হয় তাহলে পাই বল, আর বল থেকে পাওয়া যাবে কাজ। বুঝলো আমার কথা? এটা তো সরণের সমীকরণ দেওয়া আছে। আমাদের বলছে t = 3 সেকেন্ডে বলের মান ও প্রকৃতি নির্ণয় করো। আসো 1 নম্বর, s যদি হয় t² + 2t + 4, তাহলে এখান থেকে আমরা বেগ v পাবো। v হচ্ছে ddt of s
তাহলে বেগ ভি হচ্ছে ডিডিটি অফ এস, এস হচ্ছে টি স্কোয়ার প্লাস 2t প্লাস 4, তাহলে ভি 2t প্লাস 2 ভি এর সমীকরণ, যেহেতু ভি এর সমীকরণ এটা। এবার আমার তো ভি এর সমীকরণ দরকার না, আমার দরকার ত্বরণের সমীকরণ, কারণ ত্বরণকে ভর দিয়ে গুণ দিলে এফ পাবো। তাহলে এ হবে ডিভি ডিটি, তাহলে ডিডিটি অফ ভি, ভি হচ্ছে 2t প্লাস 2, বাহ। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে 2t কে ডিফারেন্সিয়েট করলে 2 আর 2 কে ডিফারেন্সিয়েট করলে 0, তাহলে কি থাকলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ ত্বরণ। আচ্ছা ত্বরণটা দেখো তো কেমন ত্বরণ, আরে এটা তো ধ্রুব ত্বরণ, এটা তো ধ্রুব বা সমত্বরণ। তো সমত্বরণের জন্য যে বল, ত্বরণের মানটা ফিক্সড কনস্ট্যান্ট, সময়ের সাথে ত্বরণের মানটা চেঞ্জ হচ্ছে না, 2 সব সময় 2, 2 এর সাথে টি নেই, চলক নেই। তাহলে প্রযুক্ত বলের প্রকৃতি কেমন হবে, এর সাথে জাস্ট ভর গুণ দিলেই তো বল পাবো। তাহলে এফ ইকুয়াল টু হবে এম এ, এম এর মান 2 কেজি, এ এর মান 2, তাহলে 4 নিউটন, 4 টি নেই, 4 এর সাথে এস নেই, বল সরণ বা সময়ের উপর নির্ভর করে না, তাহলে বলের মান এত এবং বলের প্রকৃতি হচ্ছে ধ্রুব বল, ধ্রুব বল। তাহলে আমাদের কি বলছে, টি ইকুয়াল টু 3 সেকেন্ডে বলের মান ও প্রকৃতি। ভাই টি ইকুয়াল টু 3 সেকেন্ড বলুক, 4 সেকেন্ড বলুক, 10 সেকেন্ড বলুক, যাই বলুক, যতক্ষণ ধরে বল প্রযুক্ত হবে, বলের প্রযুক্ত বলের মান হচ্ছে 4 নিউটন, একটা ধ্রুব বল। তাহলে 1 নম্বর ডান। এবার আমাদের 2 নম্বর বলছে যে টি ইকুয়াল টু 3 সেকেন্ডে, অর্থাৎ শুরু থেকে, শুরু মানে টি 0 থেকে টি ইকুয়াল টু 3 সেকেন্ডে কৃত কাজ হিসাব করে কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা দেখাও, কৃত কাজ হিসাব করতে হবে। এইবার কৃত কাজ হিসাব করতে গিয়ে তো মুশকিলে পড়ে গেছি। কৃত কাজ, যে ভাই কৃত কাজ দেওয়া আছে হচ্ছে সরণের সমীকরণ, হ্যাঁ সরণ থেকে তো আমরা বলের সমীকরণে আসছি, বল আসছি না, বল তো ধ্রুব বল। তাহলে প্রযুক্ত বলের মান এফ কত নিউটন, 4 নিউটন, তাহলে 4 নিউটন, এই 4 নিউটন সরণের জন্য 4 নিউটন বলের জন্য কৃত কাজটা বের করতে হবে। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ, যেহেতু ধ্রুব বল তাহলে এফ ডেল এস, এফ ইন্টু এস, তাহলে সরণের মানটা হিসাব করে বসাই দিলেই তো হয়ে যায়, হ্যাঁ সরণের মানটা বসাই দিলেই হয়ে যায়। সরণের সমীকরণ কি ছিল, এস ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 2t প্লাস 4, টি স্কোয়ার প্লাস 2t প্লাস 4, সরণ এত মিটার। তাহলে এবার আসো আমরা টি ইকুয়াল টু 3 সেকেন্ডে, শুরু থেকে টি 0 থেকে টি ইকুয়াল টু 3 সেকেন্ডে সরণের পরিবর্তনটা ডেল এস এর মানটা বের করতে চাই। আসো আদিতে সরণ, অনেকে ভাবে ভাই আদিতে সরণ মনে হয় 0, বসাইলেই বুঝবো যে আদিতে সরণ আসলে 0 কিনা। তাহলে টি 0-তে আদি সরণ পাবো, অর্থাৎ এস ইনিশিয়াল পাবো। তাহলে এস ইনিশিয়াল 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 প্লাস 4, তাহলে 4 মিটার। আর টি ইকুয়াল টু 3 সেকেন্ডে, টি ইকুয়াল টু 3 সেকেন্ডে সরণ S2, তাহলে 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 প্লাস 4, তাহলে লাগবে কি ক্যালকুলেটর, তাহলে লাগবে ক্যালকুলেটর। 3 স্কোয়ার যোগ 3 দুগুণে 6 যোগ 4 বাই 19 মিটার। তাহলে ডেল এস এর মান কত, সরণের মান, তাহলে সরণের মান এফ, এফ হচ্ছে বলের মান 4 আর ডেল এস হচ্ছে 19 বিয়োগ 4, তাহলে 19 বিয়োগ 4 গুণ 4, ভাই কৃত কাজের মান 60 জুল। এই কৃত কাজের মান বের করে ফেলছি। কৃত কাজের মান আর কিভাবে বের করা যায়, আর একটা উপায় আছে কৃত কাজ বের করার, কৃত কাজ বের করার আর একটা উপায় আছে, সেটা হচ্ছে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ডিএস। তো হ্যাঁ এটা হিসাব করে বের করা যাবে যে ভাই এফ ডিএস, এই যে এফ হচ্ছে 4, ডিএস আমি ইন্টিগ্রেশন করে করব। ভাই ধ্রুব বল হইলে, ধ্রুব বল দ্বারা কাজ হইলে এই সূত্র খাটানো যায়, ইন্টিগ্রেশন করা একই জিনিস। তাহলে কার সাপেক্ষে, সরণের সাপেক্ষে। তো সরণের লিমিট ইনিশিয়াল 4 থেকে 19, একই কথা, দেখো 4 19 বসালাম সরণের লিমিট, তাহলে 4 গেল বাইরে, ডিএস কে ইন্টিগ্রেট করলে এস, যার লোয়ার লিমিট 4 আপার লিমিট 19, তাহলে 4 ইন্টু 19 বিয়োগ 4, একই কথা 60 চলে। তোমার যদি মনে হয় ভাই আমি সবসময় ইন্টিগ্রেশন দিয়েই করব, ওকে এটাই ভালো, এটা করাটাই ভালো, কারণ ধ্রুব বল হইলে একমাত্র এটা করা যায়, কিন্তু অন্য ক্ষেত্রে তো করা যায় না, কিন্তু ইন্টিগ্রেশন ধ্রুব বল পরিবর্তনশীল বল সব সময় করা যায়।
ওকে, এবার শোনো, কৃত কাজ বের করার অর আরো একটা মেথড আছে। ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফডিএস, তো এফডিএস তো এবার এইটাকে চাইলে আমরা ডিএসটাকে ডিটি বানাই ফেলতে পারবো। আমি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারবো। কেমনে? এফ হচ্ছে 4, এবার দেখো ডিএস লাগবে। দেখো আমাদের এস ইকুয়াল টু ছিল টি স্কোয়ার প্লাস 2t প্লাস 4, তাহলে বেগ ভি, ভি মানে তো ডিএস ডিটি, ডিএস বাই ডিটি বেগ ভি, বেগ ভি মানে ডিএস ডিটি, এটা হচ্ছে 2t প্লাস 2, তাই না? 2t প্লাস 2। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে একটা জিনিস একটু খেয়াল করে তাকায় দেখো, এই যে এফ এর মান বসালাম আমি 4, ডিএস, ডিএস ইকুয়াল টু কোনাকুনি গুণ দাও এই যেটার সাথে এটা, তাহলে ডিএস মানে 2t প্লাস 2 ইন্টু না ডিটি, তুমি টি এর সাপেক্ষেও ইন্টিগ্রেশন করতে পারো। তাহলে এবার দেখো ডিটি, তাহলে ডিটি যদি হয় তাহলে 0 থেকে 3 সেকেন্ড, 0 থেকে 3, এবার ইন্টিগ্রেশন 4 দুগুণে 8, 8t প্লাস 4 দুগুণে 8 ডিটি 0 থেকে 3, তাহলে 8 টি স্কোয়ার বাই 2, 8t 0 থেকে 3, 0 বসাইলে তো 0, 3 বসাই দাও এবার, 8 3 স্কোয়ার বাই 2 প্লাস 8 ইন্টু 3, 3 8 24, 24 যোগ 3 3 9, 3 3 9 গুণ 8 ভাগ 2 মানে 4, তাহলে 60 জুল। দেখছো দেখছো কাহিনী, এই যে কি তো 60 জুল আসছে, বুঝলা? বুয়েটে আসা ম্যাথ কিন্তু এটা। এবার আসো, আসলে বুয়েটে আসা ম্যাথ এটা না, এরপরে একটা করাবো সেটা, বুঝছো? বাট প্রথমে আমি একটা ম্যাথ করাচ্ছি, ঠিক এই টাইপের একটা ম্যাথ করাবো। কৃত কাজ বের করার এই একটা মেথড দেখলাম, একটা মেথড দেখলাম, একটা মেথড দেখলাম, কৃত কাজ বের করছি। এইবার আসো, কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান কিনা, কার শক্তি উপপাদ্য পালিত হবে। তাহলে এবার গতিশক্তির পরিবর্তনটা বের করব। গতিশক্তির গতিশক্তির পরিবর্তনটা বের করব। ওকে, তো ডেল ইকে, ডেল ইকে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা, হাফ এম, এম এর মান জানি 2, কিন্তু বেগ, শেষ বেগ আদি বেগ যে জানি না। জানি, কে বলছে তুমি শেষ বেগ আদি বেগ জানো না? এটাই তো বেগ, এই ভি হচ্ছেই তো ডিএসডিটি, ভি হচ্ছে তো এটা, তাহলে ভি ইকুয়াল টু 2t প্লাস 2, এটা হচ্ছে ভি এর সমীকরণ। তাহলে টি 0 বসাইলে তুমি আদি বেগ ইউ পাবা, ইউ আদিতে মানে টি 0তে বসাও 2 ইন্টু 0 প্লাস 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড, আর টি ইকুয়াল টু 3 সেকেন্ডে ভি পাবা শেষ বেগ, তাহলে 2 ইন্টু 3 প্লাস 2, তাহলে 3 দুগুণে 6, 7 8, 8 মিটার পার সেকেন্ড। এই যে আদি বেগ আর শেষ বেগ বসাও এবার, 8 এর বর্গ বিয়োগ 2 এর বর্গ, ভাই 2 2 কাটাকাটি, 8 8 64 বিয়োগ 4 60 জুল। তাহলে অতএব ডাব্লিউ ইকুয়াল টু ডেল ইকে, তাহলে গতিশক্তির পরিবর্তনটা কৃত কাজ, ইয়েস, কাজ শক্তি উপপাদ্য পালিত হবে। তোমারে আমি এবার সেম ম্যাথটা করতে দিব, তোমারে আমি এবার সেম ম্যাথটা করতে দিব। দেখো ম্যাথটা দেখো, 2 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগের সরণের সমীকরণ এস ইকুয়াল টু এটা, জাস্ট জাস্ট টি স্কোয়ারের জায়গায় হবে টি কিউব প্লাস 2t প্লাস 4। তাহলে আসো দেখি 2 নম্বর, 2 কেজি ভরের কোনো বস্তুর উপর, ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগে, বল প্রয়োগে সরণের সমীকরণ, বল প্রয়োগে সরণের সমীকরণ এস ইকুয়াল টু টি কিউব প্লাস 2t প্লাস 4 এত মিটার বল প্রয়োগে সরণ। এবার 1 নম্বর সেম একই কোশ্চেন, টি ইকুয়াল টু 3 সেকেন্ডে বল ও বলের প্রকৃতি, বল ও বলের প্রকৃতি নির্ণয় করো। আর 2 নম্বর, টি ইকুয়াল টু 3 সেকেন্ডে, শুরু থেকে টি ইকুয়াল টু 3 সেকেন্ডে কৃত কাজ হিসাব করে তার শক্তি উপপাদ্য পালিত হবে কিনা দেখাও।
কৃত কাজ হিসাব করে কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা দেখো। বলো পারা যাবে? আগেরটা পারা গেলে এটা কেন পারা যাবে না ভাই? আগেরটার সাথে এটার পার্থক্য কি? যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝে গেছে পার্থক্যটা কি। টি এর পাওয়ার এবার সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে একবার ডিফারেন্সিয়েট করলে হবে বেগ, বেগের পাওয়ার থাকবে 2, আর একবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ, ত্বরণের পাওয়ার থাকবে T⁴ 1, তাহলে ত্বরণের পাওয়ারে টি এবার থাকবে। তো ত্বরণের পাওয়ারে টি থাকা মানে ত্বরণের সমীকরণে টি থাকা মানে বলের সমীকরণে টি থাকা, আর বলের সমীকরণ টি এর উপর ডিপেন্ড করে বিধায় সেটা হয়ে যাবে পরিবর্তনশীল বল, সেটা হয়ে যাবে পরিবর্তনশীল বল। তাহলে 2 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগে সরণের সমীকরণ 1 নম্বর, সরণ এস T³ + 2T + 4, সরণের সমীকরণ এস এত মিটার। এবার বেগ ভি ds dt, তাহলে ddt অফ এস, তাহলে T³ + 2T + 4, তাহলে 3T² + 2, এটা বেগ। ত্বরণ dv dt, তাহলে ddt অফ বেগ ভি 3T² + 2, 3 দুগুণে 60, এটা ত্বরণ। এবার F = ma, এম এর মান 2 কেজি, এর মান 60। এই দেখো 12T, ত্বরণটা অসমতরণ, অসমতরণ এবং তার জন্য বল টি এর উপর ডিপেন্ড করে। দেখো তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল, বুঝছো? তাহলে অতএব বলের মান কখন? 3 সেকেন্ডে, তাহলে 12 × 3, 12 × 3, 3 × 12 = 36, এই যে এত নিউটন। শেষ, বোঝা গেল? ক্লিয়ার? ডান। এইবার 2 নম্বর, ভাই 2 নম্বর কৃত কাজ হিসাব করতে হবে, এত সহজ। কৃত কাজ W = F del S, তো আমরা একটু আগে এসটা হিসাব করি, এস এর সমীকরণ এটা। তাহলে T0 আমরা পাবো এস ইনিশিয়াল, তাহলে এস ইনিশিয়াল হবে 0³ 2 × 0 + 4, 4 মিটার। আর T = 3 সেকেন্ডে এস ফাইনাল হবে 3³ + 2 × 3 + 4 + 4, তাহলে 3⁻³ + 3 দুগুণে 6 + 4, 37 মিটার, 37 মিটার। ওকে, তাহলে কৃত কাজ W = F del S। শেষ, এর চেয়ে সহজ কিছু আর হইতে পারে? এফ এর মান কত? 36, del S এর মান 37 - 4, 37 - 4 × 36, 1188 এত জুল। কাজ শেষ। দেখো কত সহজ, এবার একটা মেথডে করে ফেলছি। ওকে, ডান। তুলছো, বুঝছো? তুলছো এবং বুঝছো? হ্যাঁ ভাই, খুবই সহজ, তুলে ফেলছি, বুঝেও ফেলছি। হবে এবার? এই নিয়ম চলবে এবার? আগেরটা চলছে, ধ্রুব বল ছিল তাই। এবার বলটা টি এর উপর ডিপেন্ড, তো তুমি একটা নির্দিষ্ট মুহূর্তের বল বের করে তারপরে সরণের পরিবর্তন বসাইলে হবে? এই যে সরণের পরিবর্তন 4 থেকে 37 হয়েছে, সব সময় সরণের পরিবর্তন যতক্ষণ ধরে হয়েছে সবসময় প্রযুক্ত বল 36 ছিল, এটা তোমার কে বললো? 2 সেকেন্ডে প্রযুক্ত বলের মান ছিল 12 দুগুণে 24 নিউটন, 1 সেকেন্ড যখন তখন বলের মান ছিল 12 নিউটন। বলো এটা হলো? না। তাহলে এবার এই প্রসেসটা হবে না, তাহলে এবার কি? এবার ওই যে উপায়, ইন্টিগ্রেশন। তাহলে এফ ডিএস, বাট এই যে এই এসটা বের করা দরকার ছিল, আসলে এসটা বের করা দরকার ছিল। এই যে ক্রসটা দিব, কিন্তু ক্রসটা একটু কম দিই, ছোট করে দিই। এই যে এইটুকু ঠিক আছে, এইটুকু বের করা দরকার ছিল। তাহলে W = ইন্টিগ্রেশন অফ এফ ডিএস, তাহলে এফ হবে হচ্ছে 12T নট 36 নিউটন, 12T, টি এর উপর ডিপেন্ড করে, ডিএস। এবার ডিএস ইন্টিগ্রেশন করব, ডিএস লিমিট 4 থেকে 37, এই তো হয়ে গেল, ডান। করো এবার ইন্টিগ্রেশন।
এবার ইন্টিগ্রেশন করতে গিয়ে পড়ে গেছি বিপদে। কেন বিপদে পড়ে গেছি? 12টি ইন্টিগ্রেশন ডিএস এর সাপেক্ষে। বিপদ, এবার বিপদটা বুঝছো? স্মরণের লিমিট বসাচ্ছ, এস ইনিশিয়াল এস ফাইনাল লিমিট বসাচ্ছ, আর ইন্টিগ্রেশন করতেছো 12টি এস এর সাপেক্ষে 12টি কে ইন্টিগ্রেশন। বাহ বাহ বাহ, হবে এটা? না। তাহলে কি করতে হবে? তাহলে এই নিয়মও হলো না ভাই। এখানে আপনি 3টা নিয়ম দেখালেন, এটা হইলো, এটা হইলো, এটা হইলো। এবার এটা ছাড়া আর উপায় নাই, বুঝছো? এটা ছাড়া উপায় নাই। ইন্টিগ্রেশন করব, কিন্তু ডিএস এর সাপেক্ষে টিকে কিভাবে ইন্টিগ্রেশন করবে? এটা তো সম্ভব না। তাহলে 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 ভাই কি করব? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএস। তো এফ কত? 12টি না? এই ডিএস কে পিটাইতে হবে, পিটাই টি বানাইতে হবে। এটা ভাই কেমনে সম্ভব? কেন সম্ভব না? এস ইকুয়াল টু টি কিউব প্লাস 2t প্লাস 4। তাহলে ডিফারেন্সিয়েট করলেই তো ডিএস ডিটি, 3t স্কোয়ার প্লাস 2, সেটাই বসাবা। ডিএস ইকুয়াল টু, দেখো ডিএস ইকুয়াল টু এটার সাথে গুণ করো, তাহলে 3t স্কোয়ার প্লাস 2 ইন্টু ডিটি। কার সাপেক্ষে? ডিটি এর সাপেক্ষে। 0 থেকে 3, বোঝা গেল? 0 থেকে 3, 0 থেকে 3, 3 গুণ 12, 12 গুণ 3, 3 12 36, 36টি কিউব, 12 দুগুণে 24টি, 24টি ডিটি। তাহলে এবার হিসাব করবা, 36 টি টু দি পাওয়ার 4/4 আর 24টি স্কোয়ার বাই 2। লোয়ার লিমিট 0, আপার লিমিট 3, তাহলে 0 0 বাদ। এবার 36/9, 36/4, 4 নং 36, 9, 3 টু দি পাওয়ার 4, 12, 3 স্কোয়ার। তাহলে 3 টু দি পাওয়ার 4 গুণ 9 যোগ 12 গুণ 3 × 9, 837, যদি হিসাব নিকাশ ঠিক থাকে। ওকে, এবার দেখি তো গতিশক্তির পরিবর্তন তাই হয় কিনা। তাহলে গতিশক্তির পরিবর্তন তো বেগের সমীকরণ, এটাই তো বেগ। এই ডিএস ডিটি মানেই তো বেগ। 3t স্কোয়ার প্লাস 2 বেগ। তাহলে t0 তে পাবো আদি বেগ ইউ, 30 স্কোয়ার প্লাস 2, 30 স্কোয়ার প্লাস 2 মানে 2। আর t3 এ পাবো শেষ বেগ ভি, 3 স্কোয়ার প্লাস 2, 3 × 9 গুণ 3 যোগ 2, 29 মিটার পার সেকেন্ড। তাহলে ডেল ই কে গতিশক্তির পরিবর্তন কৃত কাজ হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে হাফ এম 2 কেজি, ভি 29 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, 29 স্কোয়ার বিয়োগ 2 স্কোয়ার, আর 2 2 কাটাকাটি 837। হ্যাঁ 837, বাহ মিলে গেছে তো। তাহলে অতএব ডাব্লিউ ইকুয়াল টু ডেল ই কে গতিশক্তির পরিবর্তন কৃত কাজ। বুঝছো? বুয়েট আসা ম্যাথ এটা 1 নম্বরটা না, বুঝছো? বুয়েট আসা ম্যাথ এটা 1 নম্বরটা না। কি ক্লিয়ার? ধরো মানে ঝামেলাটা কোথায় জানো? ধরো 1 নম্বর ম্যাথটা তোমার কেউ এইভাবে করাই দিল, দেওয়ার পরে পরীক্ষাতে, বুঝছো, পরীক্ষাতে এটা দিয়ে দিল, পরীক্ষাতে এটা দিয়ে এখানে পাওয়ার দিয়ে দিল কিউব। তুমি এটা করে বসে আসো, তুমি ভাবতেছো আরে ম্যাথ তো মিলে গেছে, পরে তো আর মিললো না। বুদ্ধির বাতি সবসময় জ্বালায় রাখতে হবে, বুঝছো? গুড, চলো এবার 3 নম্বর বলা হচ্ছে 2 কেজি ভরের একটি বস্তু, 2 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে টি ইকুয়াল টু 0 তে প্রযুক্ত বলের সমীকরণ, প্রযুক্ত বলের সমীকরণ এফ হচ্ছে 3 + 2t নিউটন, প্রযুক্ত বলের সমীকরণ এটা। তাহলে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে
গতিশক্তি এবং কৃত কাজ বের করো, এবং কৃত কাজটাও বের করবা। ট্রাই করো তো দেখি বলের সমীকরণ থেকে কৃত কাজ বের করার, করো, ট্রাই করো, ট্রাই করো, দেখি পারা যায় কিনা। বলের সমীকরণ দেওয়া আছে, এবার কিন্তু স্মরণ না। বলের সমীকরণ দেওয়া আছে F = 3 + 2t নিউটন। তাহলে বলের সমীকরণ এটা, T = 2 সেকেন্ডে গতিশক্তি এবং কৃত কাজ বের করতে বলছে। দেখো খুবই সহজ। বস্তুটা যখন আদিতে চলতেছিল 2 কেজি ভরের বস্তু m 2 কেজি, আর বস্তু চলতেছিল 5 মিটার/সেকেন্ড বেগে। এই 5 মিটার/সেকেন্ড কি? এই 5 মিটার/সেকেন্ড ইউ, আদি বেগ। এই বেগ নিয়ে চলতেছিল। এরপরে যখন বলটা প্রযুক্ত হয়েছে, যখনই বল প্রযুক্ত হয়েছে তখনই T = 0 তে বল প্রযুক্ত হয়েছে। যখনই বল প্রযুক্ত হয়েছে বেগের মান আর 5 মিটার/সেকেন্ড নেই। যখনই বল প্রযুক্ত হয়েছে বেগের মান এবার চেঞ্জ হয়ে গেছে, বাড়ছে বাড়ছে বাড়ছে। তাহলে বস্তু যখন ধরো এই পয়েন্টে পৌঁছাইছে তখন বেগ হয়েছে প্রাপ্ত বেগ ধরো ভি। আমি জানি না কত বেগ ভি। আমি যদি বেগ এই ভিটা বের করতে পারি তাহলেই কিন্তু গতিশক্তি হয়ে গেছে 1/2 mv²। T = 2 সেকেন্ডে। বুঝছো আমার কথা? T = 2 সেকেন্ডে তখন কিন্তু গতিশক্তি পেয়ে যাবো। 1/2 mv²টাই গতিশক্তি। তাহলে বস্তুর ভর m 2 কেজি আর আদি বেগ 5 মিটার/সেকেন্ড। এই তাহলে ভরবেগ কত? পি ইনিশিয়াল ভরবেগ কত? ভরবেগ m ইউ, অর্থাৎ 2 × 5, 5 × 2 = 10, 10 মিটার/সেকেন্ড ভরবেগ। আচ্ছা ফাইনাল ভরবেগ কত? পি ফাইনাল, ফাইনাল ভরবেগ এম ভি, এটা হচ্ছে ফাইনাল ভরবেগ। পি এফ ফাইনাল ভরবেগ। বুঝছো ভাই? ভরবেগে যাচ্ছেন কেন? কেন যাচ্ছি? বলের সমীকরণ দেওয়া আছে, বলের সমীকরণ দেওয়া আছে। ভরবেগের পরিবর্তনই প্রযুক্ত, ভরবেগের পরিবর্তনে হারই প্রযুক্ত বল। ইয়েস। তাহলে এবার তাকাও, F = 3 + 2t। তাহলে F হচ্ছে ডিপি ডিটি, ডিপি ডিটি 3 + 2t। ওকে, এবার তাহলে এখানে হচ্ছে ডিপি 3 + 2t * dt। আসো তো দেখি একটু ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। তাহলে ডিপিপি এর সাপেক্ষে ভরবেগ ইনিশিয়াল আর ফাইনাল। ইনিশিয়াল ভরবেগ 10 আর ফাইনাল ভরবেগ পিএফ। ফাইনাল ভরবেগ, ইনিশিয়াল তো 10, ফাইনাল ভরবেগ পিএফ। ডিটি টি এর সাপেক্ষে, ডিটি ডিটি টি এর সাপেক্ষে। তাহলে শুরু 0 আর কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে। তাহলে 2। তাহলে এখান থেকে আমি পাবো ভরবেগের পি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে ডিপি কে ইন্টিগ্রেট করলে পি, যার লোয়ার লিমিট 10 আপার লিমিট পি ফাইনাল, আর 3t + 2t, 2t। তাহলে 3t দেন 2t কে করলে 2t²/2, 3t দেন 2t²/2। তাহলে 0 থেকে 2, তাহলে পি ফাইনাল -10। তাহলে 0 0, 3 × 2, 2 2 কাটাকাটি গেল 2²। তাহলে পি ফাইনাল হবে 3 × 2 = 6, 7 8 9 10, 10 10 20 পি ফাইনাল। আর পি ফাইনাল মানে এম ভি, এম এর মান 2 আর ভি এর মান 2 না? হ্যাঁ, ভি এর মান। তাহলে 20, ভি = 10, 10 মিটার/সেকেন্ড। দেখছো হাঁটি হাঁটি পাপা করে আমরা বেগ ভি এর মান বের করে ফেলছি। ভাই বেগ তো চাই না, কি চাইছে? গতিশক্তি, গতিশক্তি। ওকে, তাহলে টি = 2 সেকেন্ডে এবার গতিশক্তি, টি = 2 সেকেন্ডে গতিশক্তি। তো গতিশক্তি ইকে, ইকে = 1/2 m ওই সময়ের বেগ v²। 1/2 m এর মান 2, বেগ ভি, ভি হচ্ছে 10 তার স্কোয়ার, 2 2 কাটাকাটি 10 10 কে 100 জুল। এটা হচ্ছে গতিশক্তি হয়ে গেল। আর কি বলছে? কৃত কাজ বের করতে বলছে। এবার দেখো কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা চেক করতে বলে নাই। এবার বলছে কৃত কাজ বের করো। তা আমরা কি জানি? যেহেতু গতিশক্তির হিসাব করছি, তাহলে কৃত কাজ গতিশক্তির পরিবর্তন, তাহলে 1/2 m v² - u²। তাহলে 1/2 m এর মান 2 v², কই কই v10 মাইনাস u², ইউ 5, 5 এর স্কোয়ার। তাহলে 2 2 কাটাকাটি,
তাহলে 100 থেকে 25 বাদ 75, তাহলে কৃত কাজ হচ্ছে 75 জুল। কৃত কাজ 75 জুল হয়ে গেল। দেখো তাকাও, হয়ে গেল। বলো বুঝছো কিনা, বুঝতে পারছো? গুড, বুঝতে পারলেই হয়ে গেছে। বোঝা গেল? ডান। তাহলে আমি একটু পানি খেয়ে নিই। এটা আর কোনোভাবে করা যায় তো কিনা? বহুত ভাবে করা যায়, বহুত ভাবে করা যায়, কেন যাবে না? এফ ইকুয়াল টু 3 প্লাস 2t না? এফ ইকুয়াল টু, দেখি আরেকটা ভাবে ট্রাই করে দেখি। এফ ইকুয়াল টু 3 প্লাস 2t, তো এফ ইকুয়াল টু কি? এম এ 3 প্লাস 2t, আর এম এর মান যেহেতু 2, তাহলে এ ইকুয়াল টু 3/2 প্লাস টি। তারপরে এ মানে কি? এ মানে ত্বরণ, ত্বরণ মানে ডিভিডিটি, ডিভিডিটি, তাহলে 3/2 প্লাস টি। এখন কাজ বের করবো, দাঁড়াও, কেন এটা করতেছি? কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএস, এটাই তো। তো এখন এফ এর সমীকরণটা হচ্ছে 3 প্লাস 2t কৃত কাজ, কিন্তু ডিএস তো জানি না, এই ডিএসটা লাগবে, এই ডিএসটা বের করার জন্য এখানে আসছি। তাহলে ডিভি ইকুয়াল টু, দেখি কোনোভাবে পারা যায় কিনা, 3/2 প্লাস টি ইন্টু ডিটি, দেন দুই পাশে ইন্টিগ্রেশন 0 থেকে 2 সেকেন্ড, আর বেগ আদিতে ছিল 5, আর 2 সেকেন্ড পরে বেগ ভি। তাহলে ডিভি কে ইন্টিগ্রেট করলে ভি, ভি মাইনাস 5, ভি মাইনাস 5, আর এখানে 3/2t প্লাস টি স্কোয়ার বাই 2, তাহলে 0 বসাইলে তো 0, 2 বসাবো, তাহলে বেগ ভি ইকুয়াল টু 2 যদি বসাই 2 2 কাটাকাটি গেল, 3 থাকলো, 2 এর বর্গ, 2 এর বর্গ, 2 এর বর্গ বাই 2, তাহলে 2 দুগুণে 4, আচ্ছা মান বসাই, 3/2 2, 2 স্কোয়ার বাই 2 প্লাস 5, তাহলে বেগের মান ভি, বেগের মান ভি পাবো হচ্ছে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে 2 2 কাটাকাটি 3 প্লাস 2 দুগুণে 4, 4 ভাগ 2 2, তাহলে 3 4 5 6 7 8 9 10, 10, বেগের মান 10। এই যে দেখো বেগের মান 10 মিটার পার সেকেন্ড পেয়ে গেছি। তাহলে আমি যদি এটুকু করতাম, ধরো শুধু এটুকু করলাম, ভরবেগ বের করলাম না, শুধু এটুকু করলাম, দেন আমি যদি গতিশক্তির পরিবর্তন বের করি, তাহলে কিন্তু কৃতকাজ চলে আসবে। বা গতিশক্তির এখান থেকে কিন্তু হাফ এম ভি স্কোয়ার বের করা যায়, 10 পেয়ে গেছি। এই যে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এভাবেও কিন্তু করা যায়। হাফ এম এর মান 2, ভি স্কোয়ার 10 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে এটাও কিন্তু হিসাব নিকাশ করা যায় 75 জুল। তাহলে এই একভাবে করা যায়। অর এইবার কথা হচ্ছে যে আমি দেখো মানে একটা করতে গিয়ে আরেকটা নিয়ম করে ফেলছি। অর এভাবে করা যায়, গতিশক্তির পরিবর্তন দিয়ে কৃতকাজ। আর আমি যাচ্ছি এফ ডিএস, তাহলে ডিএসটাকে লাগবে, তাহলে বেগের সমীকরণটা ডিভি ইকুয়াল টু 3t প্লাস 2, তাহলে এখান থেকে বেগের সমীকরণ দেখো, এই লাইন থেকে আমরা লিমিট বসাবো না, আমরা বেগের সমীকরণটা চাই। তাহলে বেগের সমীকরণ ভি ইকুয়াল টু 3/2t প্লাস টি স্কোয়ার বাই 2, 3/2t প্লাস টি স্কোয়ার বাই 2 প্লাস 5, এই যে বেগের কোনো মুহূর্তের বেগের সমীকরণ। তাহলে এখান থেকে বেগের সমীকরণটা পাইলাম। আর বেগ ভি মানে কি? ভি মানে ডিএস ডিটি, 3/2t টি স্কোয়ার বাই 2 প্লাস 5,
তাহলে এখন এখান থেকে যদি ds ইকুয়াল টু লিখি, তাহলে 3/2t প্লাস t স্কোয়ার বাই 2 প্লাস 5 এটা ইন্টু ডিটি। এবার 0 থেকে কত, 0 থেকে 2 সেকেন্ড, 0 থেকে 2 সেকেন্ড। এবার এটার সাথে এটা গুণ করে দাও, গুণ করে দিয়ে দেন হিসাব করো, অথবা ক্যালকুলেটারে একবারে করতে পারো। তো আমি যদি গুণ করে দিই, 3 তিরকে 9, 3 তিরকে 9/2t, আর এটার সাথে এটা গুণ করলে 2 আর 2 কাটাকাটি গেল, 3t স্কোয়ার। আবার 3 দিয়ে এটাকে গুণ করলে 3/2t স্কোয়ার। এটা দিয়ে যদি আবার এটাকে গুণ করা হয়, 2 2 কাটাকাটি গেল, t কিউব। এবার 3 5 15 আর 5 2 10t, 10t, 0 থেকে 2 dt। তাহলে যদি সাজাই, কই ক্যালকুলেটর, কই গেল? তুমি একবারে পুরো এটা ক্যালকুলেটরে তুলে দিতে পারো, কোনো সমস্যা নেই। পুরো এটা ক্যালকুলেটরে তুলে দিতে পারো, তাহলে হয়ে যাবে। তাহলে 3 প্লাস 3/2, 4.5, তাহলে 4.5, এটা 4.5 আর 10, 4.5 আর 10, 10 প্লাস 4.5, 14.5 এত টি। আর 3 প্লাস 3/2 আর আছে নাই, টি স্কোয়ার আর নাই, তাহলে প্লাস 4.5t স্কোয়ার, টি স্কোয়ার। এবার টি কিউব আছে একটা, দেন 15, নাও ছোট করে নিলাম, ডিটি। এবার এটারে ইন্টিগ্রেশন করব 0 থেকে 2। তাহলে আসো দেখি করি, ব্র্যাকেট প্রথমে 14.5t প্লাস 4.5t এর স্কোয়ার প্লাস টি এর কিউব প্লাস 15, কমা 0,2, 75। বাহ, সুন্দর মিলে গেছে, একটু টেনশনে ছিলাম, মিলে গেছে 75। হিসাব করে দেখো। তো কথা হচ্ছে কি, যে এইভাবে করতে গেলে বেশ একটু খরচপাতি আছে না, তো এর চেয়ে সহজ তো এগুলাই, এই একটা নিয়ম, তারপরে এইটা আরো কত সহজ নিয়ম, তাই না? তো এই যে চোখ কানগুলো খোলা রাখতে হবে, তাহলেই হবে আর কি। ঠিক আছে, ওর যত রাস্তা ছিল সব রাস্তা আমি তোমার দেখাই দিচ্ছি, বোঝা গেছে? ডান, গুড। এবার আসো, নিউ একটা টপিক আমরা পড়বো, সেটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। স্প্রিং বল দ্বারা কৃত কাজ। আসো আগে স্প্রিং বলটা চিনো, স্প্রিং বলটা চিনে নি, দেন স্প্রিং বল দ্বারা কৃত কাজ বের করব। ধরো একটা দৃঢ় অবলম্বন, এই দৃঢ় অবলম্বনের সাথে এখানে একটা স্প্রিং সংযুক্ত আছে, এটা হচ্ছে স্প্রিং এর শিথিল অবস্থা। ঠিক আছে, স্প্রিংটা একটু প্রসারিত বা একটু সংকুচিত নাই। এবার স্প্রিংটাকে টান দিয়ে একটু প্রসারিত করা হলো, এবার স্প্রিংটাকে টেনে প্রসারিত করা হলো। কে করলো? আমি করছি। আমি স্প্রিংটাকে ধরছি, ধরে টেনে প্রসারিত করছি। তাহলে এই যে আমি হচ্ছে এক্সটার্নাল এজেন্ট, তাহলে আমি এদিকে বল প্রয়োগ করছি, FEXT, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক আমার দ্বারা প্রযুক্ত বল। ফলে স্প্রিংটা তার শিথিল বা সাম্য অবস্থা থেকে স্প্রিং এর এতটুকু প্রসারণ বা এতটুকু সরণ হয়েছে, যেটাকে আমরা এক্স দিয়ে লিখলাম, এটা হচ্ছে স্প্রিং এর প্রসারণ। এইবার আসো, এখানে শুধু আমার বলটাই দেখতে পাচ্ছি, এখানে আরো একটা বল আছে, সেটা হচ্ছে স্প্রিং এর রিস্টোরিং ফোর্স, অর্থাৎ বাংলায় বললে স্প্রিং এর প্রত্যয়নী বল, এফএস, স্প্রিং বল।
এফ এস দিয়ে আমরা লিখব স্প্রিং এর রিস্টোরিং ফোর্স। এটাকে অনেকে এফ আরও বলে, কারণ রিস্টোরিং ফোর্স। তাই রিস্টোরিং ফোর্সটা কি? এই যে আমি বল প্রয়োগ করে এদিকে টানছি না, আমি এদিকে বল প্রয়োগ করতেছি, তাহলে স্প্রিংটা সাম্য অবস্থায় ফিরে যাইতে চাই, অর্থাৎ স্প্রিং তার ভিতর থেকে আরেকটা বল দিচ্ছে সাম্য অবস্থায় ফিরে যাওয়ার জন্য। সাম্য অবস্থায় ফিরে যাওয়ার জন্য আরেকটা বল দিচ্ছে, এই যে সাম্য অবস্থায় ফিরে যাওয়ার জন্য আরেকটা বল। এই যে প্রযুক্ত বলটা, এটা হচ্ছে স্প্রিং এর রিস্টোরিং ফোর্স, দ্যাট ইজ এফ আর বা দ্যাট ইজ এফ এস, রিস্টোরিং ফোর্স এফ এস। বোঝা গেছে? এই বলটা দিয়ে স্প্রিং সাম্য অবস্থায় বা শিথিল অবস্থায় প্রত্যয়ন করতে চাইতেছে, এই কারণে এটাকে বলা হচ্ছে স্প্রিং এর প্রত্যয়নী বল। এফ এস এটা স্প্রিং এর প্রত্যয়নী বল, স্প্রিং এর প্রত্যয়নী বল। যত বেশি বলে যত বেশি প্রসারণ ঘটানো হবে স্প্রিং এর প্রত্যয়নী বল কি তত বেশি হবে না? বলো। এবার প্রত্যয়নী বল মানে সবসময় যে প্রত্যয়নী বল মানে এই ডান দিকেই ক্রিয়া করে এমনটা না। স্প্রিং এর প্রত্যয়নী বল কোন দিকে ক্রিয়া করে? ভাই সাম্য অবস্থার দিকে ক্রিয়া করে। যেমন মনে করো স্প্রিংটা তো স্বাভাবিক অবস্থায় এটা ছিল, স্প্রিংটাকে এবার কি করা হয়েছে জানো? চাপ দিয়ে সংকুচিত করা হয়েছে। এই চাপ দিয়ে সংকুচিত করা হয়েছে। তাহলে চাপ দিয়ে কতটুকু সংকোচন ঘটানো হয়েছে? এই যে এতটুকু সংকোচন ঘটানো হয়েছে, এক্স পরিমাণ। এবার এই যে এক্স পরিমাণ সংকোচন ঘটাইছি কে? আমি এইভাবে চাপ দিয়ে। তাহলে আমার দ্বারা প্রযুক্ত বল হচ্ছে এইদিকে, এই যে আমি এইদিকে বলটা প্রয়োগ করছি, এক্সটার্নাল এজেন্ট আমার দ্বারা প্রযুক্ত বল। স্প্রিং কি চাইতেছে দেখো তো? সাম্য অবস্থায় ফিরতে চাইতেছে, প্রত্যয়ন করতে চাইতেছে। তাহলে স্প্রিং সাম্য অবস্থায় ফেরার জন্য যে রিস্টোরিং ফোর্সটা দিবে দ্যাট ইজ এফএস। তাহলে এফএস কোন দিকে ক্রিয়া করে? সর্বদা সাম্য অবস্থার দিকে। সর্বদা সাম্য অবস্থায় ফিরতে চাই। টান দিয়ে প্রসারিত করলে সাম্য অবস্থায় ফিরতে চাই, আবার চাপ দিয়ে সংকুচিত করলেও সে ঠেলে সাম্য অবস্থায় ফিরতে চাই। এবং দেখো এই যে এটা হচ্ছে প্রসারণ, এটা হচ্ছে সংকোচন, এটাকে আমরা স্প্রিং এর সরণ বলবো, প্রসারণ বা সংকোচন যেটাই হোক। এই সরণের ডিরেকশন যেদিকে, স্প্রিং এর প্রত্যয়নী বল সর্বদাই তার বিপরীত দিকে। দেখো যখন প্রসারণ ঘটানো হয়েছিল এই প্রসারণের বিপরীতে স্প্রিং এর রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। ঠিক একইভাবে যখন সংকোচন ঘটানো হয়েছে তখনও রিস্টোরিং ফোর্সটা স্প্রিং বলটা সেটা সরণেরই বিপরীত দিকেই আছে। তাহলে সব সময় বল সরণের বিপরীত দিকে, স্প্রিং বলটা সরণের বিপরীত দিকেই আছে। এবং স্প্রিং বলটা সরণের মানের সাথে কেমন সম্পর্ক? সমানুপাতিক। দেখো তো এফ এস এটা সমানুপাতিক মাইনাস এক্স। কেন মাইনাস এক্স? কারণ এক্স এর মানের বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। ঠিক আছে? অনেকে বলছে ভাই এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বলও তো সরণের মানে সমানুপাতিক। হ্যাঁ, কিন্তু আমরা হেডিং কি লিখছি? স্প্রিং বল দ্বারা কাজ। তো আমাদের তো এই বলটা দ্বারা কাজ না, আমাদের স্প্রিং বল দ্বারা কাজ লাগবে। তো স্প্রিং বল দ্বারা কাজ, এই কারণে স্প্রিং বলের হিসাবটা করতেছি। তাহলে স্প্রিং বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমরা একটা ধ্রুবক আনবো। ধ্রুবকটা কে ইন্টু এক্স। এই মাইনাসটা কি মিন করে? মাইনাসটা মিন করে দিক, বল আর সরণের দিক পরস্পর বিপরীত দিকে। স্প্রিং বল ও সরণের দিক পরস্পর বিপরীত দিকে, এটা মিন করে বল ও সরণের দিক পরস্পর বিপরীত দিকে। তাহলে আমি যদি শুধু মানের কথা বলি, শুধু মানের বিবেচনায় বলি, তাহলে এফ এস ইকুয়াল টু কে এক্স মানের বিবেচনায়। এটা আসলে ভেক্টর ফরম্যাটে লেখা, এটা আসলে মেইন ফরম্যাটটা আসলে এরকম, এফ এস ভেক্টর মাইনাস কে এক্স ভেক্টর, অর্থাৎ এক্স যেদিকে এফ এস তার বিপরীত দিকে। এটা হচ্ছে ভেক্টর ফরম্যাট। আর শুধু মানের বিবেচনায় লিখলে এটা। এইবার আমাকে একটু বুঝাও তো কে কি? কে হচ্ছে ধ্রুবক। কি ধ্রুবক? স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা এই কে ধ্রুবকটা কি আসলে, এটা একটু বুঝাও তো। দেখো কে ইকুয়াল টু এফ এস ডিভাইডেড বাই এক্স বা এফ ডিভাইডেড বাই এক্স। তাহলে একক সরণ ঘটাতে যে পরিমাণ বল আমার দেওয়া লাগবে বা স্প্রিং যে পরিমাণ প্রত্যয়নী বল দেয়, দেখো এই বলটা কিন্তু সেম, জাস্ট পরস্পরের বিপরীত দিকে, তাই না? আমি একটা স্প্রিংকে আমি এইভাবে ধরে রাখছি টেনে,
তার মানে আমি এভাবে ধরে রাখলে, ধরো এখানে ধরে রাখছি, আমি বল দিই নাই, অবশ্যই দিছি, আমি ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে যাইতো। ভালো করে বুঝো, এভাবে আস্তে 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 ধীরে 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 টেনে এখানে আনা হয়েছে, এনে আমি ধরে রাখছি। তো ধরে রাখলে কি আমি বল দিই নাই? অবশ্যই বল দিছি, অবশ্যই বল দিছি। এই যে কলম, এই কলমটাকে আমি ধরে রাখছি, তাহলে বল দিচ্ছি না? অবশ্যই দিচ্ছি। কলমের ওজন কোন দিকে? এমজি নিচের দিকে, তাহলে আমি ধরে রাখছি মানে আমি উপরের দিকে ওজনের সমান সমান পরিমাণ বল দিচ্ছি। ঠিক একইভাবে এই স্প্রিংটাকে টেনে এক্স পরিমাণ প্রসারণ ঘটায় আমি ধরে রাখছি, তাহলে বলটা কোন দিকে? আমার দেওয়া বলটা এদিকে। অবশ্যই, কেন? কারণ আমি ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ এই বলটার জন্য আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে আমি এভাবে ধরে রাখছি মানে এই বলের সমপরিমাণ বল বিপরীত দিকে প্রয়োগ করছি। বুঝছো আমার কথা? তাহলে আমার প্রযুক্ত বল আর স্প্রিং দ্বারা প্রযুক্ত বল দুটো কিন্তু সেম। আসলে এক্সটার্নাল এজেন্ট যে বলটা প্রয়োগ করছে তার বিপরীত দিকে স্প্রিং সমপরিমাণ বলটা প্রয়োগ করছে। এবার স্প্রিং কনস্ট্যান্ট কি আসলে কি মিন করে? কে দেখো, এক্স ইকুয়াল টু 1 একক হলে, এক্স এর মান যদি 1 একক হয়, তাহলে কে ইকুয়াল টু হয় এফ এস বা এফ। তার মানে কি, কোনো একটা স্প্রিংকে একক প্রসারণ ঘটাতে যে পরিমাণ বলটা লাগে আসলে, অথবা স্প্রিং এর যে প্রত্যয়নী বলটা হয়, সেটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং ধ্রুবক। আচ্ছা, এর এককটা কি? এককটা হচ্ছে এফ উপরে নিউটন, এক্স মিটার, নিউটন পার মিটার। তার মানে ভালো করে বুঝো, একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্টটা 10 নিউটন পার মিটার, আর একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্টটা 100 নিউটন পার মিটার। বলো তো কি বুঝলা? যে স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট 10 নিউটন পার মিটার, তার এক একক 1 মিটার প্রসারণ ঘটাইতে 10 নিউটন বল লাগে। আর যে স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্টটা 100 নিউটন পার মিটার, তার এক একক প্রসারণ ঘটাইতে 100 নিউটন বল লাগে। এক একক প্রসারণ ঘটাইতে 100 নিউটন, আগেরটা তো লাগছে 10 নিউটন, হ্যাঁ, পরেরটা 100 নিউটন, তাহলে পরেরটা বেশি মজবুত স্প্রিং। দেখবা অনেক সময় কলমের মধ্যে চিকন তার দিয়ে পেছনে স্প্রিং থাকে না, টিপ কলমগুলোর মধ্যে। আর জিম করার স্প্রিংগুলো দেখছো, যারা জিম টিম করে, মাসেল বিল্ড করে, তারা তাদের যে স্প্রিংগুলো দেখছো এরকম ধরে দুই প্রান্ত ধরে এইভাবে বাঁকাইতে হয়, তাই না? ওই স্প্রিংগুলো খুব শক্ত স্প্রিং, বেশ মোটা তার দিয়ে, মজবুত তার দিয়ে তৈরি। যে স্প্রিং মোটা তার দিয়ে তৈরি, মজবুত তার দিয়ে তৈরি, তার একক প্রসারণ ঘটানো খুব কঠিন। সে শক্ত স্প্রিং, তার একক প্রসারণ ঘটাইতে গেলে অনেক বেশি বল দিতে হয়। এই কারণে তার স্প্রিং কনস্ট্যান্টের মান বেশি, এক একক প্রসারণে 100 নিউটন বল লাগে। যে স্প্রিং চিকন তার দিয়ে তৈরি, পাতলা চিকন তার দিয়ে তৈরি, নরম তার দিয়ে তৈরি, তাহলে সেই স্প্রিং এর ক্ষেত্রে এক একক প্রসারণে 10 নিউটন বল লাগে। তাহলে স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে কি বুঝতে পারলাম? যে দুটো স্প্রিং কনস্ট্যান্টের মান যদি দিয়ে দাও আমাকে, তাহলে যার মান বেশি সে মজবুত স্প্রিং, যার মান কম সে একটু নরম স্প্রিং। তাহলে এই দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করে বলি, তাহলে এই দুইটার মধ্যে এটা একটু নরম স্প্রিং আর এইটা একটু বেশি মজবুত স্প্রিং, তুলনায় আর কি বেশি মজবুত মজবুত স্প্রিং। আচ্ছা হলো, মজবুত হয়ে গেল, মজবুত হয়ে গেল, মজবুত স্প্রিং। ওকে, এবার আসো, আমরা তো স্প্রিং বল দ্বারা কাজ হিসাব করব। আসো, তাহলে স্প্রিং বলটা আমরা একটু আগে দেখলাম, স্প্রিং বলের সূত্র, স্প্রিং বল দ্বারা কাজ। তা আমরা একটু আগে দেখলাম যে স্প্রিং বল এফ এফ এস মাইনাস কে এক্স, বা মান যদি শুধু মানের বিবেচনা যদি করি তাহলে এফ এক্স। তাহলে বলের মানটা সরণের উপর, স্প্রিং এর প্রসারণ বা সংকোচনের উপর নির্ভরশীল। তাহলে বল সরণের ফাংশন, বল সরণের উপর নির্ভরশীল, নির্ভরশীল। তাহলে বল কি বল? স্প্রিং বলটা কি বল? স্প্রিং বল পরিবর্তনশীল বল। স্প্রিং বল পরিবর্তনশীল বল। কেমন বল? পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কি কাজ? হ্যাঁ, যত তুমি স্প্রিংকে টেনে বেশি প্রসারিত করতেছো, যত সরণ বেশি হচ্ছে, স্প্রিং এর রিস্টোরিং ফোর্সের মান তত বেশি হচ্ছে। তাহলে এই বলটা পরিবর্তনশীল বল। তো পরিবর্তনশীল বল দ্বারা কি কাজ? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমি একটু চিত্র এঁকে বুঝাই। দেখো, এইটা হচ্ছে স্প্রিং এর শিথিল অবস্থা, এটা হচ্ছে স্প্রিং এর শিথিল অবস্থা। তুমি স্প্রিংটাকে টেনে প্রসারিতও করতে পারো, আবার চাপ দিয়ে সংকুচিতও করতে পারো। তাই এটা হচ্ছে টেনে প্রসারণ ঘটানো, আর এটা হচ্ছে চাপ দিয়ে সংকোচন ঘটানো। এই যেটা হচ্ছে চাপ দিয়ে সংকোচন ঘটানো। টেনে প্রসারণ ঘটানো হয়েছে কতটুকু?
এতটুকু প্রসারণ ঘটানো হয়েছে টেনে। তো টেনে যে পরিমাণ প্রসারণ ঘটানো হয়েছে এই প্রসারণটা হচ্ছে এক্স পরিমাণ প্রসারণ ঘটানো হয়েছে। তো এটা ছিল স্প্রিং এর শিথিল অবস্থা, এক্স ইনিশিয়াল 0। এটা হচ্ছে এক্স ফাইনাল অবস্থা, এটা হচ্ছে প্লাস এক্স। কেন প্লাস এক্স ভাই? এই যে এটা শিথিল অবস্থা, না সংকোচন না প্রসারণ, মূল বিন্দু এক্স 0। তাহলে যদি প্রসারিত করা হয় তাহলে পজিটিভ দিকে সরণ ধরলাম, যে আমরা ধরলাম এটা মূল বিন্দু, তাহলে এই দিকটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এই দিকটা তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিক। তাহলে এটা হচ্ছে এই যে এক্স পরিমাণ প্রসারণ ঘটানো হয়েছে, প্রসারণ তাহলে ধনাত্মক দিক প্লাস এক্স। বুঝছো ভাই? সংকোচনটা আপাতত না দেখাই, আমরা প্রসারণের জন্য আগে কৃত কাজটা বের করি। তাহলে স্প্রিং বলটা কোন দিকে কাজ করতেছে? স্প্রিং বলটা আমরা যেহেতু স্প্রিং বল দ্বারা কাজ, ওই স্প্রিং বলটাই দেখাবো, আমার এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বলটা দেখাবো না। অনেকে বলে ভাই আপনি না বল দিলে প্রসারণ কেমনে ঘটছে? আমি বল দিছি, ওটা দেখাইনি, কারণ আমরা স্প্রিং বল দ্বারা কৃত কাজ বের করব, এই বলটাই আমরা এখন দেখাবো। তাহলে স্প্রিং বল দ্বারা কাজটা কেন কেন আমার বলটা দেখালাম না? দেখো, আমি তোমার কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের প্রথম ক্লাসগুলো করার সময় বলছিলাম, যখন বলবে কৃত কাজ বের করো তখন আসলে জিজ্ঞেস করতে হবে কার দ্বারা কাজ, কোন বলের দ্বারা কাজ। এখানে দুটো বল আছে কিন্তু, একটা হচ্ছে এক্সটার্নাল এজেন্ট আমার দ্বারা প্রযুক্ত বল, আর একটা হচ্ছে স্প্রিং দ্বারা প্রযুক্ত বল। তা আমরা স্প্রিং বল দ্বারা কৃত কাজটা চাচ্ছি, স্প্রিং কর্তৃক যে কাজটা হচ্ছে এইটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে এটা বল, এটা সরণ, দেখো পরস্পরের বিপরীত দিকে। এবার কথা হচ্ছে এই যে বলটা, এটা তো একটা পরিবর্তনশীল বল, তাহলে আমি কি করব? এই যে সরণটা হয়েছে না, দেখো এই যে সরণটা হয়েছে না, তার মধ্যে একটা খুবই ক্ষুদ্র, খুবই 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 ক্ষুদ্র একটা সরণ, খুবই ক্ষুদ্র একটা সরণ ডিএক্স, খুবই ক্ষুদ্র একটা সরণ ডিএক্স সরণ। এই ডিএক্স সরণের জন্য আমরা কৃত কাজ নিব, খুবই ক্ষুদ্র একটা সরণ, খুবই ক্ষুদ্র একটা সরণ ডিএক্স। এই ডিএক্স সরণে কৃত কাজ নিব, ডিএক্স সরণ, এই ডিএক্স সরণে কৃত কাজটা বের করতে চাই, খুবই ক্ষুদ্র সরণ ডিএক্স। তাহলে খুবই ক্ষুদ্র এই ডিএক্স সরণে কৃত কাজ হবে ডিএক্স সরণে কৃত কাজ ডিডব্লিউ। আসো ভালো করে বুঝবা, স্প্রিং বল এফএস, সরণ ডিএক্স, বল এবং সরণ, বল এবং সরণ, বল এবং সরণ পরস্পরের বিপরীতে, কজ 180 ডিগ্রি। তাহলে ভাই মাইনাস এফএস ডিএক্স। এবার কি করতে হবে? লিমিটের মধ্যে সরণের ইনিশিয়াল 0 ফাইনাল প্লাস এক্স, এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করলে টোটাল কাজটা পাওয়া যাবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফএস ডিএক্স, লিমিট এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল। তাহলে এবার আসো, আমরা এক্স ইনিশিয়াল এক্স ফাইনালের মান আপাতত বসাবো না, আপাতত এক্স ইনিশিয়াল এক্স ফাইনালই থাকুক, মাইনাসটা বাইরে গেল। এবার আসো, এটা বলের মান, সরণ, তাদের মধ্যবর্তী কোণের কস থিটা, কস 180 বলে মাইনাস আসছে। এবার এফএস ইকুয়াল টু কে এক্স, কই এই যে বলের মান, ডিএক্স সরণের লিমিট এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল। এবার শোনো, অনেকে আহাম্মকি করে কি কাজটা করে জানো? এফএস ইকুয়াল টু মাইনাস কে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস ধরে এমন মাইক দিব যদি এটা করো। কেন মাইক দিব? এই মাইনাসটা কেন দিলা? যে ভাই এফএস ইকুয়াল টু মাইনাস কে এক্স, মাইনাসটা কেন দিলা? এফএস ইকুয়াল টু মাইনাস কে এক্স কেন? যে ভাই বল আর সরণ পরস্পরের বিপরীত, ওকে গুড। এই কজ 180 কেন দিলা? ভাই বল আর সরণ পরস্পরের বিপরীত। তাহলে এক বিপরীত তুমি কয়বার দিবা রে ভাই? বুঝছো? এক বিপরীত কয়বার দিবা? এখানে যেহেতু কজ 180 নিছো, বল আর সরণ পরস্পরের বিপরীত, তাহলে আবার এফএস ইকুয়াল টু কেন মাইনাস এক্স বসাবা, মাইনাস কে এক্স বসাবা। বুঝছো আমার কথা? বুঝছো? কারণ এই কজ 180 জন্যই মাইনাস, মাইনাস হচ্ছে বল আর সরণ পরস্পরের বিপরীত, এই কারণে কজ 180 মাইনাস আসছে। আবার যদি আমি লিখি এফএস ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাহলে হইল এই মাইনাসটা আবারও বল আর সরণ পরস্পরের বিপরীতের জন্য। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে বলের মান, সরণের মান, তাই না? বলের মান, সরণের মান, বলের মান, সরণের মান, তাদের মধ্যবর্তী কোণের কস থিটা। বুঝতে পারছো? তাহলে এই ভুলটা কিন্তু করা যাবে না। এইবার তাহলে কি দাঁড়াইলো? মাইনাস কে এক্স ডিএক্স, এক্স স্কোয়ার বাই 2, যার লোয়ার লিমিট এক্স ইনিশিয়াল, আপার লিমিট এক্স ফাইনাল। 9-10-এ স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার পড়ে আসছিলাম, মনে করে দেখো, সেইটাই এখন আমরা প্রমাণ করতেছি। 9-10 তো না বুঝে খালি মুখস্থ করে আসছো, এখন বুঝো। দেখো কত মজার জিনিস তোমাদের 9-10-এ শেখানো হয় না।
তাহলে মাইনাস হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার, লিমিট বসাচ্ছি, এক্স ফাইনাল বসাবো, এক্স এর মান এক্স ইনিশিয়াল বসাবো, এক্স ইনিশিয়াল স্কোয়ার। মাইনাসটা সামনে ভালো লাগতেছে না দেখতে, এটা স্প্রিং বল দ্বারা কৃত কাজ, এই কারণে ডাব্লিউ এস। তাহলে অতএব ডাব্লিউ এস ইকুয়াল টু হাফ কে মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার, এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। বলো হয়েছে কিনা, বলো হয়েছে কিনা। এই হচ্ছে আমাদের কৃতকাজের সূত্র, বুঝছো? তার দ্বারা কৃতকাজ স্প্রিং বল দ্বারা কৃতকাজ। ওকে, এইবার আসো, সংকোচন হোক প্রসারণ হোক, কৃতকাজের মূল সূত্র এটা। সংকোচন প্রসারণ যাই হোক, কৃতকাজের মূল সূত্র এটা। এবার যদি প্রসারণ হয়, আসো এবার বুঝো ভালো করে। প্রসারণ করা হলে, প্রসারিত হলে, শিথিল অবস্থা থেকে প্রসারিত করলে, শিথিল মানে সাম্য অবস্থা, এই যে এটা হচ্ছে শিথিল অবস্থা। তাহলে শিথিল অবস্থা হতে, শিথিল অবস্থা হতে প্রসারিত হলে, শিথিল অবস্থা হতে প্রসারিত হলে, তাহলে শিথিল অবস্থা হচ্ছে এক্স ইনিশিয়াল 0 আর এক্স ফাইনাল, এক্স ফাইনাল হচ্ছে প্লাস এক্স, এক্স ফাইনাল প্লাস এক্স। তাহলে শিথিল অবস্থা থেকে প্রসারিত হলে ওকে, শিথিল অবস্থা থেকে যদি প্রসারিত হয়, আসো মূল সূত্রটা আগে লিখি। ওই যে মূল সূত্র, হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। আসো মানগুলো বসাই, হাফ কে এক্স ইনিশিয়াল 0 স্কোয়ার মাইনাস এক্স ফাইনালের মান প্লাস এক্স, এই যে তার স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, সামনে কিন্তু মাইনাস, মাইনাস কিন্তু প্লাস হবে না, এটা কিন্তু সামনের মাইনাস। তাহলে কি দাঁড়াইলো, স্প্রিং বল দ্বারা কৃতকাজ মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, স্প্রিং বল দ্বারা কৃতকাজ মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। যদি তুমি শিথিল অবস্থা থেকে প্রসারিত করো, দেখো তো হয়েছে কিনা, বুঝছো কিনা যে ভাই সামনে মাইনাস, ইয়েস অফকোর্স মাইনাস। শিথিল অবস্থা থেকে তুমি স্প্রিংটাকে প্রসারিত করছো, কৃতকাজ মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। মূল সূত্র হচ্ছে ওই পাশে বক্সটা, হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার, এটা হচ্ছে মূল সূত্র। এবার শিথিল অবস্থা, তাহলে এক্স ইনিশিয়াল 0 বসালাম আর এক্স ফাইনাল প্রসারিত করছি, প্রসারিত করলে প্লাস এক্স বসাই দিলাম, বসাই দিলে কি পাইলাম, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এইবার আসো 2 এ 2 এ 4 মিলাবো, কৃতকাজটা কি পাইছি, ঋণাত্মক পাইছি। কৃতকাজ কি ঋণাত্মক পাওয়া উচিত ছিল? চিত্র দেখি তো, চিত্র দেখি তো, কৃতকাজ ঋণাত্মক পাওয়া উচিত ছিল কিনা। প্রসারণ এদিকে, সরণ এক্স, প্রসারণ এদিকে, স্প্রিং বল তার বিপরীতে। আরে তাই তো, কৃতকাজ তো নেগেটিভ হওয়া উচিত ছিল। বল সরণ, বল সরণ পরস্পরের বিপরীত। তো বল ও সরণ পরস্পরের বিপরীত দিকে থাকলে কৃতকাজ ঋণাত্মক হবে না, তাই হয়েছে। বুঝছো? ক্লিয়ার? এইবার এটা তো আমরা প্রসারণের ক্ষেত্রে দেখাইছি। বলতো প্রসারণের ক্ষেত্রে কৃতকাজ যদি নেগেটিভ হয়, তাহলে সংকোচন ঘটাইলে কৃতকাজ কি হবে? সংকোচন ঘটাইলে কৃতকাজ কি হবে? সংকোচন ঘটাইলে কৃতকাজ পজিটিভ হবে। প্রসারণ ঘটাইলে কি হয়েছে? নেগেটিভ। সংকোচন ঘটাইলেও কি হবে? নেগেটিভ। কেন? কারণ বল আর সরণ পরস্পরের বিপরীতেই থাকবে। তাই দেখি তো, আসো বোর্ডে দেখো, যখন সংকোচন ঘটানো হবে, এই যে শিথিল অবস্থা, শিথিল অবস্থা থেকে দেখো সংকোচন, এই যে সংকোচন এইদিকে, তাহলে এক্স দেখছো, এক্স কোন দিকে দেখছো, আর স্প্রিং বল, স্প্রিং এর প্রত্যয়নী বল সাম্য অবস্থায় ফিরে যাওয়ার জন্য, এই যে স্প্রিং এর প্রত্যয়নী বল, তাহলে সরণ এবং বল পরস্পরের বিপরীত দিকে। দেখো এফএস এই দিকে, এই দিকটাকে আমরা বলছি এক্স অক্ষের ধনাত্মক দিক, তাহলে এ যদি ধনাত্মক দিকে হয়, তাহলে এক্স হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে এটা মাইনাস সরণ কিন্তু আর কি, তাহলে এটা কিন্তু ঋণাত্মক দিকে, অর্থাৎ এক্স ফাইনাল এটা আর এক্স ইনিশিয়াল এটা, তাহলে এক্স ইনিশিয়াল শিথিল অবস্থা বলে 0, এক্স ফাইনাল কি হবে বলো তো দেখি। প্রসারণ যদি প্লাস এক্স হয়, তাহলে সংকোচন হবে মাইনাস এক্স, সংকোচন হবে মাইনাস এক্স। তাহলে এবার দেখো ভাই, কৃতকাজের যাই ঘটাও, প্রসারণ ঘটাও, সংকোচন ঘটাও, যাই ঘটাও, ইনিশিয়াল ফাইনাল মূল সূত্র এটা।
তাহলে এবার যদি আমি বলি শিথিল অবস্থা থেকে সংকুচিত করা হলে, শিথিল অবস্থা হতে সংকুচিত করা হলে, সংকুচিত করা হলে, শিথিল অবস্থা হতে সংকুচিত করা হলে, তাহলে এক্স ইনিশিয়াল হচ্ছে 0 আর এক্স ফাইনাল হচ্ছে -x। তাহলে বসা এখানে, তাহলে WS হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার এক্স ফাইনাল স্কোয়ার। তাহলে বসাও হাফ কে এক্স ইনিশিয়াল 0 মাইনাস এক্স ফাইনাল, দেখো এক্স ফাইনাল -x তার স্কোয়ার। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, বাট এই মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস মানে কি, মাইনাসের বর্গ করলে প্লাস আর কি, সামনে একটা মাইনাস কিন্তু থাকেই। তাহলে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। দেখছো, সংকোচন ঘটাও আর প্রসারণ ঘটাও, কৃতকাজের সূত্র মাইনাস হাফ কে এক্স স্কোয়ারই হচ্ছে, যদি শিথিল অবস্থা থেকে ঘটাও। শিথিল অবস্থা থেকে না ঘটালে কিন্তু হবে না। অনেকেই করে কি, এই সূত্র দুইটাই মুখস্থ রাখে, ভাই সংকোচন প্রসারণ যাই ঘটায় শিথিল অবস্থা থেকে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। ইয়েস, শিথিল অবস্থা থেকে হলে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, কিন্তু যদি আমি বলি শিথিল অবস্থা থেকে না, আমি যদি বলি 2 সেন্টিমিটার প্রসারিত অবস্থা থেকে 5 সেন্টিমিটার প্রসারিত অবস্থায় নিতে কাজ কত, তখন তুমি মাইনাস হাফ কে এক্স স্কোয়ার বসায় করতে পারবা। এবার তো আমি শিথিল অবস্থা থেকে বলিনি, আমি বলছি এক্স ইনিশিয়াল 2 সেন্টিমিটার এক্স ফাইনাল 5 সেন্টিমিটার। তাহলে মূল সূত্র ভাই এটা মাথায় রাখবা, বুঝছো? ক্লিয়ার? এবার দেখো শিথিল অবস্থার জন্য কৃতকাজও দেখো মাইনাস আসছে, শিথিল অবস্থা থেকে সংকুচিত করার জন্য কৃতকাজটা মাইনাস আসছে। আরে ভাই তাই তো হওয়া উচিত ছিল। এই দেখো সংকোচন, তাকাও সংকোচন, সংকোচন এদিকে, আর স্প্রিং এর প্রত্যয়নী বল তার বিপরীত দিকে। তাহলে বল আর সরণ পরস্পরের বিপরীত দিকে, বল আর সরণ পরস্পরের বিপরীত দিকে হলে, বল আর সরণ পরস্পরের বিপরীত দিকে হলে, তাহলে সেক্ষেত্রে কি হবে, কৃতকাজ ঋণাত্মক হবে, হইছে ঋণাত্মক। বুঝছো? এইবার স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি আমরা বের করব, করে ফেলছি। স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি করে ফেলছি। স্প্রিং বল একটা সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কৃত কাজের ঋণাত্মক মানটাই হচ্ছে বিভব শক্তি। তো তোমার আমি একটু ফিল করাই, তারপরে আমি সূত্র দিয়ে বলতেছি, শোনো। তোমার আমি একটু ফিল করাই আগে। স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি, স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি, স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি। শিথিল অবস্থা, স্প্রিংটাকে টেনে প্রসারিত করা হলো, এই যে শুধু প্রসারণটা দেখায় নাকি, প্রসারণ যা সংকোচন তো একই রকম। তাহলে এই যে প্রসারণ ঘটানো হইল এক্স, তাহলে এক্স ফাইনাল প্রসারণের জন্য প্লাস এক্স, আর এক্স ইনিশিয়াল শিথিল অবস্থা 0। স্প্রিং এর প্রত্যয়নী বল, এই যে স্প্রিং এর প্রত্যয়নী বল এফএস। এবার আসো দেখো, স্প্রিং এর প্রত্যয়নী বলের বিরুদ্ধে, ভালো করে বোঝো, স্প্রিং এর প্রত্যয়নী বল এদিকে কাজ করতেছে এফএস। আমি ফিল করো এবার ব্যাপারটা, একটা স্প্রিং শিথিল অবস্থায় আছে, আমি চাই স্প্রিং এর মধ্যে বিভব শক্তি জমা করতে। তাহলে কি করব, স্প্রিং এর আকার আকৃতির পরিবর্তন করব, অবস্থানের পরিবর্তন করব। তো এখানে আকার আকৃতির পরিবর্তনের জন্য বিভব শক্তি, আর অভিকর্ষ ক্ষেত্রে অবস্থানের পরিবর্তনের জন্য বিভব শক্তি mgh, অবস্থানের পরিবর্তনের জন্য। আর এখানে আকার আকৃতির পরিবর্তনের জন্য বিভব শক্তি। তাহলে স্প্রিং এর শিথিল অবস্থা এটা। এবার স্প্রিংটাকে আমি তার আকার আকৃতির পরিবর্তন ঘটাবো কিভাবে, টেনে প্রসারিত করে। তাহলে স্প্রিংটাকে ধরলাম, ধরে টেনে প্রসারিত করলাম, এই যে আমি খুবই ধীরে ধীরে, ঠিক আছে, খুবই ধীরে 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 ধীরে, স্প্রিং এ কোনো ত্বরণ হতে দেওয়া যাবে না, খুবই ধীরে 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 টেনে 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 এক্স পরিমাণ প্রসারণ ঘটাইছি, এক্স পরিমাণ প্রসারণ ঘটাইছি। তাহলে এক্স পরিমাণ প্রসারণ ঘটাইতে আমার এদিকে বল দেওয়া লাগছে, এটা হচ্ছে এক্সটার্নাল এজেন্ট, এক্সটার্নাল এজেন্ট। আর স্প্রিং বল এদিকে, বলো তো এক্সটার্নাল এজেন্ট কতটুকু বল দিছে, খুবই ধীরে ধীরে সমবেগে আনা হয়েছে। তো সমবেগে মানে সমবেগে কি, দেখো বিভব শক্তির ক্ষেত্রে কিন্তু সমবেগে আনা নেওয়া করতে হবে, বিভব শক্তি জমা করতে গেলে সমবেগে ছাড়া কিন্তু হবে না। গতিশক্তির মানে
ত্বরণ ঘটানো যাবে না, ত্বরণ ঘটাইলে বেগের পরিবর্তন হয়ে যাবে, তখন গতিশক্তি চলে আসবে। ভাই আমার শুধুমাত্র বিভব শক্তি দরকার, তাহলে আমি শুধুমাত্র এর মধ্যে বিভব শক্তিটা জমা করতে চাই। তাহলে এই কারণে খুবই ধীরে ধীরে, খুবই স্লোলি, ইনফিনিটি স্টেজের মাধ্যমে, ইনফিনিটি স্টেজ মানে কি, ধাপ, এভাবে ধরে 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 খুবই স্লোলি, থিওরিটিক্যালি খুবই স্লোলি, ধীরে 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 টেনে 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 এই পয়েন্টে আনছি। অর্থাৎ আমি কোনো ত্বরণ টরণ দিই নাই। তাহলে স্প্রিং এর প্রত্যয়নী বল ছিল এদিকে এফএস, তাহলে আমি তার বিরুদ্ধে বল দিছি, বুঝছো? তাহলে বিরুদ্ধে বল দিছি কত বেশি, যদি আমি বেশি দিতাম, ধরো এদিকে 5 এদিকে 10, তাহলে ত্বরণ হইতো। আর যদি কম দিতাম, তাহলে এদিকে 5 আর এদিকে যদি 2, তাহলে এদিকে ত্বরণ হইতো, বুঝছো? তাহলে কোনো ত্বরণ টরণ হওয়ার সুযোগ দেওয়া যাবে না। তাহলে স্প্রিং এর প্রত্যয়নী বলের মান আর এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বলের মান সেম, এবং সে মানটা হচ্ছে F = kx। বোঝা গেল? যেহেতু নিট ফোর্স শূন্য হইতে হবে, লব্ধি শূন্য হইতে হবে, নিট ফোর্স শূন্য যেহেতু, অর্থাৎ লব্ধি যেহেতু শূন্য হইতে হবে, কোনো ত্বরণ প্রযুক্ত হওয়া যাবে না, সমবেগে খুবই ধীরে 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 নিয়ে যেতে হবে। ওকে, এবার আমরা এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কাজ হিসাব করব। কেন? দেখো এক্সটার্নাল এজেন্টই তো এর মধ্যে বিভব শক্তি জমা করছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে, স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করে এর মধ্যে বিভব শক্তিটা জমা করছি আমরা। এই যে বিরুদ্ধে কাজ করে এভাবে স্প্রিংকে ধরে টেনে প্রসারিত করছি, টেনে প্রসারিত করলাম, চাপ দিয়ে সংকুচিত করলাম, তাহলে এর মধ্যে তো বিভব শক্তি জমা হবে। দেখো আকার আকৃতির পরিবর্তন ঘটতেছে, তখনই এর মধ্যে তো বিভব শক্তি জমা হবে। এই যে এভাবে সংকুচিত করলাম, সংকুচিত করে রাখলাম, এই যে শিথিল অবস্থা থেকে এতটুকু সংকুচিত করলাম, এই সংকুচিত করেই তো এর মধ্যে আমি বিভব শক্তি জমা করছি। যেমন বন্দুকের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, দেখো বন্দুকের যে স্প্রিং বন্দুক যেগুলা, ওই যে খেলনা বন্দুক পাওয়া যায় না, এর সামনে একটা গুলি দেওয়া হয়, গুলি দিয়ে এবার স্প্রিংটাকে টেনে সংকুচিত করা হয়, ঠিক আছে? এভাবে চাপ দিয়ে স্প্রিংটাকে সংকুচিত করা হয়, সংকুচিত করলে এর মধ্যে বিভব শক্তি জমা হয়েছে। এবার যখন আমি ছেড়ে দিব, তখন স্প্রিংটা প্রসারিত হয়ে যাবে, সঞ্চিত বিভব শক্তি এই গুলিটাকে, এই যে মার্বেলটাকে গতিশক্তি দিবে, আর তখন মার্বেলটা ছুটে চলে যাবে ভিবেগে। তাহলে স্প্রিং এর বিভব শক্তি দিয়েই এই যে চাপ দিয়ে সংকুচিত করে এর মধ্যে বিভব শক্তি জমা করে রাখছি, তারপরে এই বিভব শক্তিকেই গতিশক্তিতে কনভার্ট করতেছি, তাই না? তাহলে এটা কি করছে? আমি করছি। তাহলে আমি এর আকার আকৃতির পরিবর্তন ঘটাইছি, তাহলে আমার জন্য যে কাজটা হয়েছে সেটাই আসলে এর মধ্যে বিভব শক্তি হিসাবে জমা হবে আর কি। বলো, ফিল করা যায় না এভাবে? তাহলে বিভব শক্তি হিসাবে জমা হবে, আমরা সেই বিভব শক্তিটা হিসাব করতে চাই। তাহলে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজটাই বিভব শক্তি হবে, বিভব শক্তি হয়ে আত্মপ্রকাশ করবে। তাহলে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজটাই যদি বিভব শক্তি হয় ইপি, ইপিকে ইউ দিয়ে লেখা হয় ইউ, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্সটার্নাল এজেন্ট কর্তৃক কৃত কাজ। তাহলে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, খুবই ক্ষুদ্র সরণ ডিএক্স, এবং বলার সরণের মধ্যবর্তী কোণ। এবার বলো তো বলার সরণের মধ্যবর্তী কোণ কত? বলো দেখে বলো, কোন বল? এক্সটার্নাল এজেন্ট, এই সরণ। তাহলে বলার সরণের মধ্যবর্তী কোণ এবার হবে cos 0 ডিগ্রি। সরণ এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল। তাহলে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বলের মান, মান হচ্ছে কে এক্স ডিএক্স, cos 0 মানে 1, এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল। তাহলে কে বাইরে গেল, x²/2, এই যেটা 0 এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল, বুঝছো? তাহলে হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার, অর্থাৎ সেম আগেরটাই, আগেরটাই সেম আগেরটাই, জাস্ট খালি উল্টা, সেম আগেরটাই জাস্ট খালি কি উল্টা, বুঝছো? তাহলে এটাই হচ্ছে এই যে বিভব শক্তির সূত্র, ইপি, ইপি বা ইউ, ইপি বা ইউ, এই যে বিভব শক্তির সূত্র পেয়ে গেলাম। ভাই আমরা 9 10-এ তো বিভব শক্তির সূত্র এটা পড়ি নাই। কি পড়ছো ভাই 9 10-এ? কি পড়ছো ভাই? হাফ কে এক্স স্কয়ার পড়ছি, হয়েছেই তো। যদি শিথিল অবস্থা থেকে নেওয়া হয়, দেখো এই যে শিথিল অবস্থা, শিথিল অবস্থা থেকে সংকোচন বা প্রসারণ, শিথিল অবস্থা থেকে প্রসারণ ঘটাও বা সংকোচন ঘটাও, প্রসারণ বা সংকোচন যেটাই ঘটাও না কেন, তাহলে শিথিল অবস্থা মানে এক্স ইনিশিয়াল 0 থেকে প্রসারণ করলে এক্স ফাইনাল প্লাস এক্স, আর সংকোচন করলে এক্স ফাইনাল মাইনাস এক্স। দেখো এই যে ইনিশিয়াল 0, এক্স ফাইনাল মাইনাস এক্স, মাইনাস এক্স, তাহলে ইনিশিয়াল ফাইনাল। ওকে, বসাই তো ওই সূত্রে, ইপি বা ইউ হাফ কে এক্স ফাইনাল, হাফ কে এক্স ফাইনাল প্লাস মাইনাস এক্স তার স্কোয়ার মাইনাস ইনিশিয়াল 0 স্কোয়ার। তাহলে অতএব ইপি
বা ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, প্লাস এক্স মাইনাস এক্স যাই দাও বর্গ করলে তো প্লাসই হবে। এই যে দেখো বিভব শক্তির সূত্রটা চলে আসছে, ঠিক আছে, বিভব শক্তির সূত্রটা চলে আসছে। তো যে ফিল করে আমরা বিভব শক্তিটা বের করে ফেলছি, বুঝলা? ঠিক আছে, এক্সটার্নাল এজেন্ট যে কাজটা করছে সেটাই বিভব শক্তি হিসেবে জমা হয়েছে। তো এক্সটার্নাল এজেন্ট কোন কাজটুকু করছে? এক্সটার্নাল এজেন্ট যে কাজটা করছে স্প্রিং বল দ্বারা কৃত কাজের ঠিক মান, একই মানটাই কিন্তু উল্টা। কারণ দেখো এই যে এটা হচ্ছে স্প্রিং বল, এটা হচ্ছে সরণ, বল আর সরণ পরস্পরের বিপরীতে, তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ হবে ঋণাত্মক। কিন্তু সরণ যেদিকে, সরণ যেদিকে এক্সটার্নাল এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল সেই দিকে, তাহলে এক্সটার্নাল এজেন্ট দ্বারা কৃত কাজটা হবে ধনাত্মক। তাই হয়েছে এই যে কৃত কাজটা হয়েছে ধনাত্মক, এবং এটাই হচ্ছে এর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকবে। সেটা তুমি সংকোচন ঘটাও বা প্রসারণ ঘটাও, যেটাই ঘটাও না কেন। বুঝছো আমার কথা? এবার আসো বইয়ের কথাবার্তা একটু বলি। দেখো বইয়ে যে বিভব শক্তি যেটা বলা আছে বা বিভব শক্তির মেইন সংজ্ঞা যেটা, বিভব শক্তির মেইন সংজ্ঞা যেটা, যে বিভব শক্তি ইপি বা ইউ কি হবে? সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের ঋণাত্মক মান। এটাই তো সংজ্ঞা, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের ঋণাত্মক মান। স্প্রিং বল একটা সংরক্ষণশীল বল, স্প্রিং বলের যে ক্ষেত্রটা সেটা একটা সংরক্ষণশীল বলের ক্ষেত্র। ওকে, তাহলে এটা হচ্ছে স্প্রিং, এটা স্প্রিং এর শিথিল অবস্থা। এবার স্প্রিংকে টেনে ধরো প্রসারিত করা হয়েছে, টেনে প্রসারিত করা হলো, তাহলে শিথিল অবস্থা থেকে এই যে এতটুকু প্রসারণ ঘটানো হলো এক্স, তাহলে এক্স ফাইনাল প্লাস এক্স ইনিশিয়াল 0, আর স্প্রিং এর প্রত্যয়নী বল রিস্টোরিং ফোর্স, এই যে এটা এফএস। ডান। এবার আসো আমরা এবার কৃত কাজের হিসাবটা করব। সংরক্ষণশীল বল, কে সংরক্ষণশীল বল? এক্সটার্নাল এজেন্ট যে বলটা দিচ্ছে ওটা সংরক্ষণশীল বল, এক্সটার্নাল এজেন্টের ওটা না, স্প্রিং বল। যেমন আগে ছিল অভিকর্ষ বল, আগে আমরা অভিকর্ষ ক্ষেত্রে বিভব শক্তি বের করছিলাম, এবার স্প্রিং বলের ক্ষেত্রে বিভব শক্তি বের করব। তাহলে স্প্রিং বলটা সংরক্ষণশীল বল, স্প্রিং বল, তড়িৎ বল, কুলম্ব বল, মহাকর্ষ বল, অভিকর্ষ বল, স্থিতিস্থাপক তারের বল, সংরক্ষণশীল বল। তাহলে সংরক্ষণশীল বলের দ্বারা কৃত কাজ, তো সংরক্ষণশীল বল এইটা হচ্ছে একটা সংরক্ষণশীল বল এফএস। তাহলে এর দ্বারা কৃত কাজ বের করে তার ঋণাত্মক মানটাই হবে বিভব শক্তি। তাহলে ইপি ইকুয়াল টু ইউ, এটা হচ্ছে মাইনাস ডাব্লিউসি, তাহলে মাইনাস ডাব্লিউসি মানে ডাব্লিউএস, আর স্প্রিং বল দ্বারা কৃত কাজ তো আমরা বের করছি রে ভাই, ডাব্লিউসি মানে ডাব্লিউএস, তো স্প্রিং বল দ্বারা কৃত কাজ তো আমরা বের করছি না, বের কই করছি? এই যে এটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এই যে হিসাব নিকাশ করে একই হিসাব নিকাশ করব, করে কি পাবো? করে পাবো মাইনাস হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার, এই যেটা পাবো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার এক্স ইনিশিয়াল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ইপি ইউ। এইবার ওই একই কথা যদি লিখি যে এক্স ইনিশিয়াল যদি 0 হয় আর এক্স ফাইনাল যদি প্লাস মাইনাস এক্স হয়, তবে বিভব শক্তি ইপি ইউ ইকুয়াল টু হাফ কে এক্স ফাইনাল প্লাস মাইনাস এক্স তার স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। তাহলে অতএব ইপি ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, দ্যাট ইজ বিভব শক্তির সূত্র। ওকে, ডান। বলো বুঝছো কিনা, বলো বুঝতে পেরেছো কি না? এবার আসো আমরা একটু স্প্রিং বলের কাজের হিসাবটা গ্রাফে দেখব। গ্রাফে স্প্রিং বল দ্বারা কৃত কাজ,
স্প্রিং বল দ্বারা কৃত কাজ। ওকে, তুমি আমাকে প্রথমে বলো বল বনাম সরণের গ্রাফটা কেমন হবে, আগে সেটা বলো আমারে। বল বনাম সরণের গ্রাফটা কেমন হবে? এটা সরণ মানে এক্স প্লাস এক্স, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক মাইনাস এক্স, প্রযুক্ত বল প্লাস ওয়াই অক্ষ মাইনাস ওয়াই অক্ষ। বুঝছো আমার কথা? দেখো আমি তোমার একটু স্প্রিং দেখাই, স্প্রিং এর শিথিল অবস্থা দেখাই। এই যে স্প্রিং এর শিথিল অবস্থা হচ্ছে এইটা, ভালো করে বুঝিও ব্যাপারগুলো। স্প্রিং এর শিথিল অবস্থা হচ্ছে এইটা। তাহলে এই পয়েন্টে এক্স জিরো, টেনে যদি প্রসারণ ঘটানো হয় তাহলে এক্স হবে পজিটিভ। টেনে যদি প্রসারণ ঘটানো হয়, এই যে প্রসারণ, তাহলে এক্স হবে পজিটিভ। চাপ দিয়ে যদি সংকোচন ঘটানো হয়, চাপ দিয়ে যদি সংকোচন ঘটানো হয় তাহলে এক্স হবে নেগেটিভ। বুঝছো? মাইনাস এক্স। এই যে এটা হচ্ছে মাইনাস এক্স, এটা হচ্ছে প্লাস এক্স। বুঝছো আমার কথা? এটা হচ্ছে প্লাস এক্স। এবার আমরা চাইতেছি আমরা বলতেছি বল বনাম সরণের গ্রাফটা কেমন হবে। স্প্রিং বল, এটা এফ এস, এফ এস, তাহলে এফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে এটা ওয়াই, এটা এক্স অক্ষে তো এক্সই আছে, মাইনাস কে মানে এম, ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স। আচ্ছা, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স মূল বিন্দুগামী সরল রেখা হয়েছে? নো, নো হয়নি, হয়নি এটা। তাহলে কি? ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স, এই যে এটা ঢাল নেগেটিভ, এই যে স্থূলকোণ, তাহলে ঢাল নেগেটিভ গ্রাফ। বুঝলে আমার কথা? এই গ্রাফটা হবে এরকম। এটা হচ্ছে বলের গ্রাফ। কাজ এখনো দেখি নাই, কাজ হচ্ছে সরণের সাথে ক্ষেত্রফল, সরণ অক্ষের সাথে ক্ষেত্রফল কাজ। দেখি তো কাজ, সরণ অক্ষের সাথে ক্ষেত্রফল কাজ দেখি তো, জিনিসটা বুঝি তো। প্লাস এক্স মাইনাস এক্স, এটা এফ এস। ওকে, তো ধরো কি করা হয়েছে, শিথিল অবস্থা থেকে, ধরো শিথিল অবস্থা থেকে স্প্রিংটাকে সংকুচিত করা বা প্রসারিত করা হয়েছে। তাহলে স্প্রিংটাকে শিথিল অবস্থা থেকে যদি প্রসারিত করা হয়, তাহলে ভালো করে বুঝো, শিথিল অবস্থা ছিল মানে এই, এবার এখান থেকে স্প্রিংটাকে প্রসারিত করা হয়েছে। এই এই যে এইটুকু হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস এক্স, এক্স ইকুয়াল টু প্লাস এক্স, শিথিল অবস্থা থেকে এক্স পরিমাণ প্রসারিত করানো হয়েছে, এক্স ইকুয়াল টু প্লাস এক্স, প্লাস এক্স। তাহলে সরণটা এদিকে থাকো, এইটুকু হচ্ছে সরণ, এই যে এইটুকু হচ্ছে সরণ প্লাস এক্স। এবার আসো বল, বল বল বনাম সরণের গ্রাফ। তো বল বনাম সরণের গ্রাফ বলতো এরকম, এই যে ঢাল নেগেটিভ গ্রাফ, বলতো এরকম ঢাল নেগেটিভ গ্রাফ। ওকে, তাহলে এবার বোর্ডে দেখো সরণ অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করবে সেটাই কাজ। তাহলে সরণ তো এই পর্যন্ত, এই যে বলের রেখাকে এখানে ছুঁয়ে গেছে, সরণ তো এই পর্যন্ত বলের রেখাকে এখানে ছুঁয়ে গেছে। এই যে এখানে ছুঁয়ে গেছে। তাহলে দেখো, দেখো বোর্ডে দেখো, এটা প্লাস এক্স সরণ, আর এই সরণে এইটুকু হচ্ছে বল, ওয়াই অক্ষে বল না, তাহলে এইটুকু বল বা এখান থেকে এইটুকু বল, এখান থেকে এইটুকু বল, এটা এটা হচ্ছে বল, এই যে বলের মানটা। তাহলে এফ নেগেটিভ, দেখো এফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স,
এইটুকু বল, তাহলে এইটুকু হচ্ছে মাইনাস কে এক্স। ওকে, তাহলে এটা সরণ, এটা বল। তাহলে বল বনাম সরণ গ্রাফে যে ক্ষেত্রফলটা তৈরি হবে সেই ক্ষেত্রফলটাই কাজ। এই যে এইটুকু ত্রিভুজ তৈরি হয়েছে না, দেখো তো ত্রিভুজ, এটা কোন দিকে, এক্স অক্ষের উপরে না নিচে? নিচে, নেগেটিভ ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটাই তো কৃতকাজ, দেখি তো সত্যি হয় কিনা। কৃতকাজ স্প্রিং বল দ্বারা কৃতকাজ, দেখি তো ঘটনা সত্যি হয় কিনা। স্প্রিং বল দ্বারা কৃতকাজ ডাব্লিউ এস, ডাব্লিউ এস, স্প্রিং বল দ্বারা কৃতকাজ ডাব্লিউ এস হাফ ইন্টু ভূমি এক্স প্লাস এক্স আর উচ্চতা মাইনাস কে এক্স। আরে সুন্দর তো। অতএব ডাব্লিউ এস ইকুয়াল টু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। বাহ, সুন্দর তো, মিলে গেছে তো। এই যে বুঝলা। আর যদি সংকুচিত করা হয়, এটা হচ্ছে শিথিল অবস্থা থেকে প্রসারণ, শিথিল অবস্থা থেকে প্রসারণ, শিথিল অবস্থা থেকে প্রসারণ। এবার যদি শিথিল অবস্থা থেকে সংকোচন ঘটানো হয়, শিথিল অবস্থা থেকে সংকোচন, এবার শিথিল অবস্থা থেকে সংকোচন ঘটাবো। এফ এস এক্স প্লাস এক্স মাইনাস এক্স। এবার দেখো, এই এবার সংকোচন ঘটানো হয়েছে, আমি একটু চিত্র এঁকে দেখাই। স্প্রিংটার স্বাভাবিক অবস্থা ছিল এটা, এ দেখো এই যে মূল বিন্দুতে, দেন এবার সংকোচন 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 ঘটছে। তাহলে সংকোচন ঘটছে এই যে এতটুকু, এতটুকু। তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস এক্স, এবার মাইনাস এক্স। তাহলে সংকোচন হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে এইটুকু মাইনাস এক্স। আর বল হচ্ছে, এবার দেখো এই পয়েন্টে বল, এই যে বল এটা, তাহলে এই পয়েন্টে বল এইটুকু। তাহলে এফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স। দেখো একটু বোর্ডে দেখো, এবার ভালো করে বুঝো। এক্স কি, মাইনাস এক্স, তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো, তাহলে বল হয়ে যাবে ধনাত্মক। এটা হচ্ছে বলের সূত্র। আমি তোমার বলের সূত্রটা লিখে দেখাই আগে। দেখো বলের সূত্র হচ্ছে এটা, বলের সূত্র কি, এফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্সটা এবার কি মাইনাস না, তাহলে বসাও, বসাও দেখি এখানে বলের মানটা দেখি। মাইনাস কে এক্স হচ্ছে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কে এক্স, তাহলে এই যে এইটুকু, এইটুকু হচ্ছে কে এক্স, এইটুকু হচ্ছে কে এক্স। তাহলে কৃতকাজ সরণ অক্ষের সাথে ক্ষেত্রফল, কিন্তু এইটুকু হচ্ছে কৃতকাজ। তাহলে কৃতকাজ ডাব্লিউ এস ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি মাইনাস এক্স আর উচ্চতা, উচ্চতা কে এক্স। তাহলে অতএব ডাব্লিউ এস ইকুয়াল টু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। দেখো হয়েছে, গ্রাফ থেকে কাজ বের করছি। বুঝছো আমার কথা, বুঝছো? তাহলে দেখো এই 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 দিকেও যদি ক্ষেত্রফল থাকে তাহলে ঋণাত্মক, আবার এই দিকেও ক্ষেত্রফল থাকলে ঋণাত্মক। বুঝছো? শুধু এই পাশে যদি থাকতো তাহলে ধনাত্মক, এই পাশে থাকলে ধনাত্মক হইতো কৃতকাজ। এবং বিভব শক্তিটা ধনাত্মক না, আমি যদি গ্রাফে বিভব শক্তিটা দেখাতাম তাহলে তখন এই পাশে আর এই পাশে বিভব শক্তি পাইতাম, কারণ দুইটা ধনাত্মক বিভব শক্তির ক্ষেত্রে। বুঝতে পারছো? তাহলে কাজের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, যে কাজের বল বনাম সরণের গ্রাফে, বল বনাম সরণের গ্রাফে যদি ক্ষেত্রফল এই পাশে হয়, এখানে যদি হয় ক্ষেত্রফলে যেমন এরকম, তাহলে কৃতকাজ পজিটিভ, ডাব্লিউ পজিটিভ। ঠিক আছে, সহজ হিসাব। প্লাস 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 গুণ করলে প্লাস, আর প্লাস গুণ করো, প্লাসে প্লাসে প্লাস। কিন্তু যদি এখানে চলে আসে তাহলে কৃতকাজ হবে নেগেটিভ। কেন? কারণ এখানে হচ্ছে প্লাস মাইনাস, প্লাস দেন মাইনাস, গুণ করো,
কৃতকাজ হবে নেগেটিভ। তারপর যদি এই অক্ষে থাকে, এরকম যদি হয়, তাহলে দেখো মাইনাস দেন প্লাস, মাইনাস দেন প্লাস, তাহলে কৃতকাজ মাইনাস আর প্লাস গুণ করো নেগেটিভ। আর যদি এই দিকে থাকে এরকম, এরকম যদি থাকে মাইনাস 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 মাইনাস, তাহলে কৃতকাজ হবে পজিটিভ, মাইনাসে মাইনাসে পজিটিভ। এই বোঝা গেছে? গুড। এবার আসলে ছোট্ট দুইটা এমসিকিউ করে আজকে শেষ করে দেব আমরা। বলা হচ্ছে একটি স্প্রিংকে টেনে 200% প্রসারিত করা হলে, 200% প্রসারিত করা হলে কৃতকাজ, একটি স্প্রিংকে টেনে 200% প্রসারিত করা হলে কৃতকাজ কত পার্সেন্ট হবে? কৃতকাজ কত পার্সেন্ট হবে? বুঝছো? এই একটা স্প্রিংকে টেনে যদি 200% প্রসারিত করা হয় তাহলে কৃতকাজ কত পার্সেন্ট হবে? এমসিকিউ। 200% প্রসারিত করা হয়েছে, তাহলে ধরো এক্স পরিমাণ প্রসারণ, আগে ছিল x1 = x, তার জন্য কৃতকাজ ছিল W1, কৃতকাজের মানটা বললাম জাস্ট হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে, হাফ কে এক্স স্কোয়ার। এবার বলতেছে প্রসারণ, ভালো করে বুঝো, 200% প্রসারিত করা হলে মানে আগে যতটুকু প্রসারিত করছি তার এবার 200% প্রসারিত করব। আগে যতটুকু প্রসারিত করা হয়েছে তার 200% প্রসারিত, তাহলে 200% যদি প্রসারিত করা হয়, একটা স্প্রিংকে টেনে পূর্বের, এখানে একটা কথা উল্লেখ করো, পূর্বের 200% প্রসারিত করা হলে, দাঁড়াও কোশ্চেনটা একটু দেখিনি, বাংলা কথা ঝামেলা হচ্ছে। একটা স্প্রিংকে টেনে পূর্বের 200% প্রসারিত করা হলে, না প্রশ্নটা হচ্ছে না, সরি দুঃখিত, ক্ষমা করে দাও। বলা হচ্ছে স্প্রিং বলের বিরুদ্ধে প্রসারণের মান, স্প্রিং বলের বিরুদ্ধে প্রসারণের মান দ্বিগুণ করলে, প্রসারণের মান দ্বিগুণ করলে কৃতকাজ কত শতাংশ বৃদ্ধি পাবে? কত শতাংশ বৃদ্ধি পাবে? কৃতকাজ কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো, স্প্রিং বলের বিরুদ্ধে প্রসারণের মান দ্বিগুণ করলে, অর্থাৎ আগে x1 = x প্রসারণ, তার জন্য কৃতকাজ W1 হাফ কে এক্স স্কোয়ার। এখন বলছে প্রসারণের মান দ্বিগুণ করলে, অর্থাৎ x = 2x করলে কৃতকাজ W2 = কত হবে আগে এটা বের করব। ঠিক আছে, W2 = কত হবে সেটা আগে হিসাব নিকাশ করব। তো W2 = কি হবে? হাফ কে 2x স্কোয়ার, তাহলে W1/W2, হাফ কে কাটাকাটি x স্কোয়ার কাটাকাটি 1/4, তাহলে W2 = হবে 4W1। ভালো করে বুঝো, 4W1, কিন্তু কি চাইছে? দ্বিগুণ করলে কৃতকাজ কত শতাংশ বৃদ্ধি পাবে? কত শতাংশ বৃদ্ধি পাবে? 4 গুণ হবে, কিন্তু বৃদ্ধি পাবে কত শতাংশ? অর্থাৎ আগে ছিল W1, বৃদ্ধি পাইছে 3W1, তাহলে W1 বৃদ্ধি পাবে 300%। দেখো 3W1 মানে কি? 300% অফ W1, তাহলে বৃদ্ধি পাবে 300%।
শেষ। বুঝছো? শর্টকাট ট্রিক্স দেখবা ভাই। ডাব্লিউ ইকুয়াল টু কি? হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে ডাব্লিউ এক্স এর সাথে বর্গের সমানুপাতিক সম্পর্ক, কে তো ধ্রুবক, তাহলে ডাব্লিউ সমানুপাতিক এক্স স্কোয়ার। তাহলে এক্স যদি 2 গুণ করা হয় তাহলে ডাব্লিউ হবে 2 এর বর্গ অর্থাৎ 4 গুণ। তাহলে 4 গুণ হবে, তাহলে কয় গুণ বাড়বে? 4 গুণ হওয়া মানে 1 যোগ 3 অর্থাৎ 3 গুণ বাড়বে। তাহলে 4 গুণ হবে মানে 3 গুণ বাড়বে, আর 3 গুণ বাড়বে মানে 300% বাড়বে, 300% বাড়বে। বোঝা গেছে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? ওকে, এবার 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর একটা এমসিকিউ টাইপ কোশ্চেন। 2 নম্বর একটা এমসিকিউ টাইপ কোশ্চেন। বলা হচ্ছে কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে, কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে, কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, লম্বা করা হলো। দ্বিতীয় একটি স্প্রিংকে, দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হয়। এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করা লাগে, দ্বিগুণ কাজ হয়। দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত? দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত? বলো পারবো কিনা? কে স্প্রিং ধ্রুবকের একটা স্প্রিংকে টেনে লম্বা করা হয়েছে, গুড। তাহলে কে স্প্রিং ধ্রুবকের একটা স্প্রিং, তাকে টেনে লম্বা করা হয়েছে। দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করা হলো, অর্থাৎ কে স্প্রিং ধ্রুবককে ধরো এক্স পরিমাণ লম্বা করা হয়েছে। আর আরেকটা যেটা আমি জানি না, ধরলাম কে প্রাইম, তাকে দ্বিগুণ পরিমাণ লম্বা করা হলো, সরি দ্বিগুণ না, অর্ধেক, অর্ধেক পরিমাণ লম্বা করা হলো, x/2 পরিমাণ লম্বা করা হলো। তাহলে লম্বা করতে দ্বিগুণ কাজ হয়, অর্থাৎ এক্স পরিমাণ লম্বা করতে যদি কাজ হয় ডাব্লু, আর x/2 পরিমাণ লম্বা করতে কাজ হয় 2w, দ্বিগুণ পরিমাণ কাজ হয়। তাহলে দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত? আচ্ছা দেখো, তাকাও, W1 ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, আর W2 ইকুয়াল টু হাফ কে প্রাইম x/2 তার স্কোয়ার। বুঝছো? W2, তাহলে W1/W2, W1/W2 এটা ইকুয়াল টু হাফ হাফ কাটাকাটি k/k প্রাইম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বাই 4, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বাই 4। তাহলে W1 ছিল W, এই যে প্রথম স্প্রিং এর জন্য W1 W, দ্বিতীয় স্প্রিং এর জন্য W2 2W। তাহলে W1 W, W2 হচ্ছে 2W, k প্রাইম এক্স স্কোয়ার কাটাকাটি উপরে 4, W কাটাকাটি, আমাদের লাগবে কে প্রাইম। তাহলে দেখো 4 দুগুণে 8, তাহলে কে প্রাইম হচ্ছে 8k, তাহলে 8 গুণ, অর্থাৎ দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট হবে 8k, এর যদি হয় কে ওটা হবে 8k। শেষ, বোঝা গেছে? এইবার জাস্ট ছোট্ট একটা ম্যাথ, আজকের পড়া শেষ। ছোট্ট একটা ম্যাথ করে আজকের পড়া শেষ। বুঝতে পারছো? বলা হচ্ছে একটি স্প্রিং এ 2 কেজি ভর ঝুলালে স্প্রিংটি 4 সেন্টিমিটার প্রসারিত হয়, প্রসারিত হয়। ওকে, এটা বলে দিছে। এবার 1, শিথিল অবস্থা হতে স্প্রিংটিকে
6 সেন্টিমিটার প্রসারিত করতে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত? স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত? ওকে, তারপরে 2 নম্বর, শিথিল অবস্থা থেকে 2 সেন্টিমিটার সংকুচিত করতে স্প্রিং বল দ্বারা কাজ কত? 3 নম্বর, 6 সেন্টিমিটার প্রসারণ অবস্থা হতে 8 সেন্টিমিটার প্রসারণে নিতে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত? আরেকটা কোশ্চেন, 4 নম্বর, 3 সেন্টিমিটার সংকোচন অবস্থা হতে 4 সেন্টিমিটার প্রসারণে নিতে কাজ কত? প্রসারণ অবস্থানে নিতে কৃত কাজ কত? বুঝছো? তুমি একটা কাজ করো, প্রথমে স্প্রিং কনস্ট্যান্ট কত বের করো। হ্যাঁ, কেন? এই তুমি কৃত কাজ বের করবে, তাহলে হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার লিখতে হবে না? তো তুমি যখন কৃত কাজ বের করবা, কে যদি না জানো তো কাজ কেমনে বের করবা? ভাই, কাজ বের করার তথ্য দেওয়া আছে, একটু বুদ্ধি খাটাইলে আছে। কাজ বের করার জন্য যে তথ্য কে লাগবে সেটা দেওয়া আছে। বলা হচ্ছে একটি স্প্রিংয়ে 2 কেজি ভর ঝুলালে, ধরো একটা স্প্রিংকে দৃঢ় অবলম্বন থেকে এভাবে ঝুলানো হয়েছে, এটা স্প্রিংয়ের শিথিল অবস্থা। তো এরপরে ঝুলানো হয়েছে বলে এভাবে আঁকছি। এবার ঝুলানো হলে স্প্রিংটা 2 কেজি ভর ঝুলানো হইলে, এভাবে ঝুলানোর পরে 2 কেজি ভার ঝুলাইছি। 2 কেজি, কয় কেজি? 2 কেজি। এই যে 2 কেজি ভার ঝুলাই দিছি, ঝুলাই দিলে স্প্রিংয়ের প্রসারণ হয়েছে x = 4 সেন্টিমিটার। এম 2 কেজি ভার ঝুলানো হয়েছে, ঝুলানো হলে স্প্রিংয়ের প্রসারণ হয়েছে 4 সেন্টিমিটার। মাথায় ঢুকছে এটা? এখান থেকে কে এর মান বের করা যাবে, ইয়েস, কে এর মান বের করা যাবে। দেখো, তুমি এবার নিজে টেনে বল প্রয়োগ করো নাই, তুমি বলটা প্রয়োগ করছো ওজন দিয়ে, F = mg বল প্রয়োগ করছো। তাহলে নিচের দিকে F = mg, তাহলে উপরের দিকে স্প্রিং এর প্রত্যয়নী বল, এই অবস্থায় Fs। আচ্ছা বলো, Fs বড় না F বড়? ভাই সমান। এই যে x পরিমাণ প্রসারিত হয়ে এখানে তো থেমে আছে না, x পরিমাণ প্রসারিত হয়ে এই বস্তুটা এখানে থেমে আছে, যে ভারটা আমি ঝুলাইছি এখানে ঝুলে আছে। তাহলে নিচে mg আর উপরে স্প্রিং এর প্রত্যয়নী বল। ভারটা সরাই নিলে দেখবে স্প্রিং আগের অবস্থায় ফিরে চলে গেছে। তাহলে নিচের দিকে mg, উপরের দিকে প্রত্যয়নী বল। বলো, mg এবং এই প্রত্যয়নী বল এই দুইটা এখানে সমান না? দেখো তো সাম্য অবস্থায় আছে না? এটা ঝুলে স্থির এইভাবে আছে, স্থির। তাহলে উপরে সমান সমান নিচে, তাহলে দুইটা সমান সমান। কথা কি বোঝা গেছে? F = Fs। এবার এই F = mg আর এই Fs = মান kx। তাহলে m এর মান 2, g এর মান 9.8, k এর মান বের করতে চাই, x এর মান 0.04। তাহলে অতএব k এর মান 2 গুণ 9.8 ভাগ 0.04, 490। यस, এই যে এটাই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টের মান, যেটা আমাদের দরকার ছিল। এইবার আসো, এই স্প্রিং কনস্ট্যান্টের মান বের করা হয়ে গেছে, এবার আমি ম্যাথে ঢুকে গেছি, মূল ম্যাথে ঢুকে গেছি। এটা হচ্ছে উদ্দীপকে তোমার একটু কাহিনী করছে, তোমার সাথে একটু ঝামেলা করছে আর কি। তোমার দরকার ছিল ঝামেলাটা না করে, ওর সাথে ঝামেলা না করে কে এর মানটা জাস্ট বের করে নাও। ভাই, কে এর মানটা আমরা বের করে নিছি, ঝামেলা শেষ। এইবার যা বলবে খালি ম্যাথ করব। 1 নম্বর কি বলছে? শিথিল অবস্থা থেকে স্প্রিংটিকে 6 সেন্টিমিটার প্রসারিত করতে। এটা ভাই তুমি উলম্ব অবস্থায়ও করতে পারো, অনুভূমিক অবস্থায় করতে পারো, যেটা খুশি, ঠিক আছে? তাহলে শিথিল অবস্থা থেকে স্প্রিংটিকে 6 সেন্টিমিটার প্রসারিত অবস্থায় নিতে, তাহলে ভালো করে বোঝো। 1 নম্বর, আমি একটু চিত্র দিয়ে দেখাচ্ছি। তাহলে স্প্রিংটা শিথিল অবস্থায় ছিল, ধরো আমি অনুভূমিক তলেই দেখাচ্ছি, তুমি উলম্ব তলেও দেখাইতে পারো। তাহলে শিথিল অবস্থা মানে 0।
দেন প্রসারিত না সংকুচিত, ইয়েস প্রসারিত, তাহলে এই যে আমি প্রসারিত অবস্থায় নিয়ে গেছি, তাহলে এক্স ফাইনাল প্রসারিত প্লাস 6 সেন্টিমিটার, প্রসারিত বললে প্লাস, সংকুচিত বললে মাইনাস। পড়ো কোশ্চেনটা পড়ো। শিথিল অবস্থা থেকে স্প্রিংটিকে 6 সেন্টিমিটার প্রসারিত, প্রসারিত বললে প্লাস, আর শিথিল অবস্থা মানে 0, তাহলে এক্স ইনিশিয়াল হবে 0 আর প্রসারিত মানে এক্স ফাইনাল হবে +6। তাহলে এই অবস্থায় নিতে স্প্রিং বল দ্বারা কাজ চাইছে, দেখো স্প্রিং বল দ্বারা কাজ, তাহলে ডব্লিউএস, ডব্লিউএস এর সূত্র কি, ডব্লিউএস এর সূত্র কি কই, এই যে ডব্লিউএস হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। আমি মূল সূত্রটাই জানি, আমি মূল সূত্রটাই জানি। তুমি এখানে বলতে পারো যে ভাই আমি মাইনাস হাফ কে এক্স স্কোয়ার দিলেই তো হয়ে যায়, তাহলে ডব্লিউএস এটা ইকুয়াল টু হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। হাফ কে এর মান 490, এক্স ইনিশিয়ালের মান 0 আর এক্স ফাইনালের মান প্লাস, তো প্লাস এই যে প্লাস 0.06 তার স্কোয়ার। নো হিসাব, হিসাব করো, তাহলে 0.06 তার স্কোয়ার, 0.06 তার স্কোয়ার গুণ 490 গুণ 0.5, সামনে একটা মাইনাস, তাহলে মাইনাস 0.882 জুল। এই হচ্ছে কৃতকাজ, 1 নম্বর ডান। ঠিক আছে, তুমি যদি মনে করো যে ভাই শিথিল অবস্থা বলছে আমি ডিরেক্ট এই সূত্র খাটাবো, আমার এতে আপত্তি নেই। শিথিল অবস্থা বললে তুমি ডিরেক্ট খাটাইতে পারবা, হাফ কে এক্স স্কোয়ার, ওকে খাটাও ডিরেক্ট, যেহেতু শিথিল অবস্থা বলছে খাটাইতে পারবা, কিন্তু শিথিল অবস্থা না হলে পারতো না। আসো 2 নম্বর দেখি। 2 নম্বর বলছে শিথিল অবস্থা থেকে 2 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় নিতে, তাহলে এবার চিত্র আর রাখবো না, শিথিল অবস্থা এক্স ইনিশিয়াল 0 আর ফাইনাল হচ্ছে সংকুচিত, তাহলে প্লাস না মাইনাস 2 সেন্টিমিটার। তাহলে এবার স্প্রিং বল দ্বারা কৃত কাজ ডব্লিউএস হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার, তাহলে হাফ কে এর মান 490, এক্স ইনিশিয়াল 0 স্কোয়ার মাইনাস ফাইনাল মাইনাস 0.02 তার স্কোয়ার, তাহলে মাইনাস 0.02 তার স্কোয়ার হোক গুণ 490 গুণ 0.5 মাইনাস 0.098 জুল, যদি আমার হিসাব ঠিক থাকে। এবার 3 পড়ো, বলছে 6 সেন্টিমিটার প্রসারণ অবস্থা থেকে 8 সেন্টিমিটার প্রসারণে নিতে, তাহলে ইনিশিয়ালি এবার প্রসারিত আছে, ইনিশিয়ালি অলরেডি প্রসারিত করে রাখা হয়েছে 6 সেন্টিমিটার, তা থেকে এবার এক্স ফাইনাল আরও 8 সেন্টিমিটার প্রসারণ, আরও তো না, বলছে 6 সেন্টিমিটার প্রসারণ অবস্থা থেকে 8 সেন্টিমিটার প্রসারণ অবস্থা, আরও না, আরও 8 সেন্টিমিটার না, আরও 8 সেন্টিমিটার বললে 8 আর 6 যোগ করে 14 লিখতাম, বুঝছো? তাহলে বলছে এক্স ইনিশিয়াল 6 সেন্টিমিটার প্রসারণ অবস্থা থেকে 8 সেন্টিমিটার প্রসারণ অবস্থায়, দেন কিন্তু কাজ স্প্রিং বল দ্বারা হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার এক্স ফাইনাল স্কোয়ার। এইবার শোনো কাহিনী, হাফ কে 490, এবার এক্স ইনিশিয়াল হচ্ছে প্লাস 0.06 তার স্কোয়ার মাইনাস 0.08 মাইনাস প্লাস এই যে প্রসারণ প্লাস 0.08। অনেকে বলতে ভাই ব্র্যাকেটের মধ্যেই তো আছে, তো প্লাস মাইনাস তো কোনো ফারাক নেই, না থাকলেও তুমি দিবা, বুঝে বুঝে করবা। 490 গুণ 0.5 এর সাথে গুণ 0.06 এর স্কোয়ার মাইনাস 0.08 এর স্কোয়ার, তাহলে মাইনাস 0.686 জুল। ওকে, লাস্ট 3 সেন্টিমিটার সংকোচন থেকে 4 সেন্টিমিটার প্রসারণ অবস্থায় নিতে, 3 সেন্টিমিটার সংকোচন থেকে 4 সেন্টিমিটার প্রসারণ অবস্থায় নিতে, তাহলে এক্স ইনিশিয়াল মাইনাস 3 সেন্টিমিটার থেকে এক্স ফাইনাল 3 সেন্টিমিটার থেকে সংকোচন থেকে 4 সেন্টিমিটার প্রসারণে নিতে। ওকে, 4 সেন্টিমিটার প্রসারণে নিতে কৃতকাজ, এই 4 সেন্টিমিটার প্রসারণে নিতে কৃতকাজ, তাহলে ডব্লিউএস হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার এক্স ফাইনাল স্কোয়ার, তাহলে হাফ কে মানে 490 এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস
0.03 তার স্কোয়ার, আর ফাইনাল হচ্ছে প্লাস, এই যেটা প্লাস 0.04 তার স্কোয়ার। আসো তাহলে -0.03 তার স্কোয়ার -0.04 তার স্কোয়ার -0.03 তার স্কোয়ার -0.04 তার স্কোয়ার গুণ 490 গুণ 0.5 গুণ আসছে -0.1715 এত জুল। বুঝছো? এটাকে অনেকে ভেঙে চুরে করে। কিভাবে ভেঙে করে জানো? যে ভাই দেখেন সংকোচন এক্স ইনিশিয়াল -3, তার থেকে শিথিল অবস্থা, দেন শিথিল অবস্থা থেকে প্রসারিত। আমি ভেঙে ভেঙে করব। তাহলে এক্স ইনিশিয়াল -3 সেন্টিমিটার থেকে শিথিল অবস্থায় আসতে কাজ, ওকে ওকে, শিথিল অবস্থায় অর্থাৎ এক্স জিরোতে আসতে, এক্স ফাইনাল জিরোতে, তাহলে তখন কৃত কাজ কি হবে? ধরো এটাকে W1 বললাম, তাহলে ভাই হাফ এক্স স্কোয়ার স্প্রিং বল দ্বারা কৃত কাজ কি হবে? মাইনাস। বলো তো হবে? না, হবে না। ভালো করে বুঝো, হবে না। কেন হবে না? ভাই শিথিল অবস্থা থেকে সংকোচনে নিলে কৃত কাজ মাইনাস হতো। এবার সংকোচন থেকে শিথিল অবস্থা, স্প্রিং যা চাই তাই হইতেছে। এভাবে কমন সেন্স দিয়ে চিন্তা করবা, কাজ পজিটিভ না নেগেটিভ, কমন সেন্স খাটাবা। আচ্ছা সংকোচন আছে, শিথিল অবস্থায় যাবে, আরে স্প্রিং তো এটাই চায়, স্প্রিং প্রসারিত সংকুচিত হতে চায় না, সংকুচিত আছে, শিথিল অবস্থায় আসতে চায়, তা আসতে চায়, যা চাই তাই করা হয়েছে। তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ তো মাইনাস না, এটা তো পাবে প্লাস হাফ কে এক্স স্কোয়ার স্প্রিং বল দ্বারা কৃত কাজ। তাহলে এটা হাফ কে এর মান 490 এক্স স্কোয়ার, এক্স এর মান -3 সেন্টিমিটার +3 সেন্টিমিটার, যা বলবা বলো, কারণ বর্গ হয়ে যাবে তো। তাহলে 0.03 তার স্কোয়ার। দেখো তো কত আসে? 0.5 গুণ 490 গুণ 0.03 তার স্কোয়ার, তাহলে 0.2205 এত জুল। এবার পরে এক্স ইনিশিয়াল এবার 0 থেকে আমি নিব এক্স ফাইনাল 4 সেন্টিমিটার প্রসারণ অবস্থায়, তাহলে 4 সেন্টিমিটার প্রসারণ অবস্থায় প্লাস। তাহলে এবার W2, এইবার কি স্প্রিং যা চাই তাই করছি না তো? এবার শিথিল অবস্থা থেকে প্রসারিত অবস্থায় গেছে, তাহলে তো এবার কৃত কাজ মাইনাস, তাহলে -হাফ কে এক্স স্কোয়ার, তাহলে -হাফ কে 490 হাফ কে 490 0.04 তার স্কোয়ার, তাহলে 0.04 তার স্কোয়ার গুণ 0.5 গুণ 490, তাহলে এবার হবে -0.392 জুল। যোগ করো, টোটাল কাজটা পাবা। তাহলে W1 প্লাস W2, 0.2205 মাইনাস 0.392 গুণ -1 প্লাস 0.2205 মাইনাস 0.1715 জুল। এখন তোমার কি এইভাবে ভেঙে ভেঙে করতে মন চায়? এভাবে ভেঙে ভেঙে করতে মন চায়? বলো না। তাহলে আমরা কি করব? আমরা এত কিছু বুঝি না ভাই, আমরা এত কিছু বুঝি না। আমরা বুঝি স্প্রিং বল দ্বারা কৃত কাজ, হিসাব যখন করব আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ যখন বের করব, সংকোচন নেগেটিভ, প্রসারণ পজিটিভ। বলো সংকোচন নেগেটিভ, প্রসারণ পজিটিভ। শেষ। সূত্র ঠিকঠাক বসাবা, সংকোচন নেগেটিভ, প্রসারণ পজিটিভ। বলো সংকোচন নেগেটিভ, প্রসারণ পজিটিভ, সংকোচন নেগেটিভ, প্রসারণ পজিটিভ। বলতে বলতে ঘুমায় পড়ো, টাটা।